দেখেন আমাদের ফার্স্ট ম্যাথটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড, এবং এরকম আমরা অন্তত 5টা ম্যাথ করব, যেগুলো আমি ট্রাই করছি বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ এখানে সিলেক্ট করে নিয়ে আসতে। টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড অ্যাকচুয়ালি প্রচুর ম্যাথ হয়, তার মধ্যে অন্তত 5টা এমন টাইপের ম্যাথ যেগুলো আপনাদেরকে নতুন করে ভাবাবে, এবং আরো কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি যেগুলো আপনারা বাসায় করতে পারবেন। কারণ 6টা টপিকের অ্যাটলিস্ট 5টা করে ম্যাথ করে বুঝতে পারছেন 30টা ম্যাথ, যেটা অ্যাকচুয়ালি 3 ঘন্টার মধ্যে বোঝায়, সরি 1.5 ঘন্টার মধ্যে বোঝা শেষ করা সম্ভব না। যাই হোক, ফার্স্ট ম্যাথে চলে আসি। দেখেন, ABC can do a piece of work in 20, 30 and 60 days respectively. Respectively মানে মনে হয় জানেন যে ক্রমান্বয়ে আর কি, অর্থাৎ A একটা কাজ 20 দিনে করতে পারে, B সেই কাজটা করে হচ্ছে 30 দিনে, এবং C সেই কাজটা 60 দিনে করতে পারে। In how many days A can do the work if he is assisted by B and C on every third day? সেকেন্ড লাইনে কিন্তু যত সব মার্কেট আছে। এখন দেখেন যে থার্ড ডে শুধুমাত্র প্রতি তৃতীয় দিনেই বি এবং সি এ কে হেল্প করতে আসে, অর্থাৎ প্রথম 2 দিন কিন্তু এ একা একা কাজ করে। প্রতি 3 নাম্বার দিনে, অর্থাৎ এ কাজ করবে 1 এবং 2 নাম্বার দিনে, সি আসবে হচ্ছে 3 নাম্বার দিনে, আবার এ কাজ করবে হচ্ছে 4 এবং 5 নাম্বার দিনে, বি এবং সি হেল্প করতে আসবে কিন্তু 6 নাম্বার দিনে। তো এই প্যাটার্নটাকে আমার একটু সহজীকরণ করতে হবে। মনে করেন যে এ 2 দিন কাজ করলো ফার্স্টে, তাই এ এ হচ্ছে ফার্স্ট 2 ডেজ ওয়ার্ক কিরকম হবে? ফার্স্ট 2 ডেজ ওয়ার্ক আপনারা হয়তো জানেন যে কেউ যদি 20 দিনে একটা কাজ শেষ করে, তাহলে সে একদিনে করে হচ্ছে 1/20 ভাগ কাজ। এটা মোটামুটি সবাই জানেন, আমি ধরে নিচ্ছি। কেউ যদি 20 দিনে একটা কাজ কমপ্লিট করে, তাহলে সে একদিনে করবে 1/20, এই পরিমাণ কাজ কমপ্লিট করবে। তাহলে দেখেন 2 দিনে এ কতটুকু কাজ করে, 1/20, সেটা যদি তার একদিনের কাজ হয়, 2 দিনে সে করবে এই পরিমাণ কাজ। দ্যাট ইজ হচ্ছে 1/10। এটা হচ্ছে এ এর প্রথম 2 দিনের কাজ। এবার চলে আসি তৃতীয় দিনে। 3 নাম্বার দিনে কিন্তু 3জন একসাথে কাজ করছে, এ তার ভাগের কাজ করছে এবং বিআরসি হেল্প করতে এসে তার সাথে কাজ করছে। দ্যাটস মিন যেটা থার্ড ডে, সেই দিনে এ প্লাস বি প্লাস সি এই 3জন কিন্তু একসাথে কাজ করে, এবং তারা কিন্তু থার্ড ডেতে একসাথে যেহেতু কাজ করে, তাই এই 3টাকে আমি যোগ করতে বাধ্য। অর্থাৎ 1/20 প্লাস 1/30 প্লাস হচ্ছে 1/60। তারা 3 দিনে, এটা তাদের তৃতীয় দিনের কাজ। এটা জাস্ট তাদের তৃতীয় দিনের কাজ। এটাকে যদি আপনি লসাগু করেন, আপনি অ্যান্সার পাবেন 1/10। এটাও পাবেন 1/10, এটাও পাবেন 1/10, এটাও পাবেন 1/10। এখন দেখেন প্রতি 3টা দিন শেষে মোট কত পরিমাণ কাজ শেষ হয়েছে। তাহলে দেখেন এ 2 দিনে কাজ করে রেখেছে, আর 3 নাম্বার দিনে 3জন একসাথে 1/10 কাজ করে রেখেছে। তাহলে আমি বলতে পারি যে ওয়ার্ক ডান সংক্ষেপে ডাব্লিউডি লিখছে। ওয়ার্ক ডান ইন এভরি ইন এভরি 3 ডেজ, প্রতি 3 দিনের কাজ শেষ হয় 1/10 প্লাস 1/10। এটা হচ্ছে এটার জন্য একটা, এটার জন্য একটা। ওকে, তাহলে দেন আমি এটাকে যদি লসাগু করি 1/5 আসে, এটাকে আপনি বসাইলেন। এখন দেখেন যে আমি কিন্তু প্রতি 3 দিন অন্তর অন্তর 1/5 অংশ আমার কাজ শেষ হয়। তাহলে এটাকে আমি ঐকিক নিয়মে যদি ফেলাই, তাহলে 1/5 ওয়ার্ক ডান, শর্টকাটে লিখলাম 1/5 ওয়ার্ক ডান হয় ইন এভরি 3 ডেজ। এটা হচ্ছে প্রতি 3 দিনে কাজ শেষ হয়। তাহলে 1 ভাগ কাজ শেষ হবে কবে? 1/5 অংশ কাজ শেষ হয় 3 দিনে, তাহলে 1 ভাগ কাজ শেষ হবে হচ্ছে 3 × 5 days, অর্থাৎ 5 দ্বারা গুণ করে দিলে আমার 15 days, এটাই হবে অ্যান্সার, এবং অপশন এটা আছে। ওকে, তাহলে এইভাবে ম্যাথটা করতে হবে। জাস্ট দেখেন একটু ভাষার মার্কার ছিল, কিন্তু অঙ্কটা কিন্তু একদম সহজ। এবার আমি 2 নাম্বার ম্যাথটাতে চলে আসছি। তার আগে বলে রাখি যে ক্লাস শেষ করার স্বার্থে আমাকে একটু ফাস্ট ফাস্ট বোঝাতে হয়, কারণ অনেকগুলো কন্টেন্ট, তাছাড়া ক্লাস কিন্তু 2.5 ঘন্টার উপরে হয়ে গেলে আপনারা বোর হয়ে যাবেন। সেই ক্ষেত্রে 2টা উপায় আছে। একটা হচ্ছে যেটা রেকর্ডেড ক্লাস থাকে, সেখান থেকে আপনারা রিপিট দেখতে পারেন, আর 2 নাম্বার হচ্ছে একান্তই যদি কেউ না বুঝেন অবশ্যই জানাবেন, অন্তত ভয়েস দিবেন, হ্যান্ড রেজ করবেন না, কারণ আমি আপাতত সব স্ক্রিন অফ রেখেছি, শুধু অডিওতে কন্ট্যাক্ট হবে। আপনারা কেউ যদি কোনো কিছু না বুঝেন এবং মনে করেন যে এখনই বোঝা লাগবে, সেটা আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি চলে যাচ্ছি সেকেন্ড ম্যাথে। দেখেন, ইফ 6 men and 8 boys can do a piece of work in 10 days, অর্থাৎ 6টা মানুষ এবং 8জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে। এবং আমার কিন্তু এগুলো এক একটা ইকুয়েশন ফর্ম করার জন্য ক্লু দেওয়া আছে। এগেইন দেখেন, সেকেন্ড আমি যদি আরেকটা ইকুয়েশন ফর্ম করতে চাই, এখানে বলা হচ্ছে 26 men মানে 26 men and 48 boys can do the same মানে সেম ওয়ার্ক ইন 2 days। যদি আমি সংখ্যা বাড়াই, মানুষ সংখ্যা বাড়াই, 6 জায়গায় 26 men এবং 8 boys এর জায়গায় 48 boys করি, তখন সেম কাজটা কিন্তু 2 days এর মধ্যে কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে যে এই একই কাজ যদি আমি 15 জন মেন এবং 20 বয়েজকে দিয়ে করাই, তাহলে এই কাজটা করতে কতদিন লাগবে? অর্থাৎ আমাকে অবশ্যই মানে কিছু একটা ফর্মুলা দাঁড় করাতে হবে, যেখান থেকে আমি কনভার্ট করে 50 মেন এবং 20 বয়েজে আনতে পারবো। আচ্ছা দেখেন, আমি ধরে নিলাম যে একটা মানুষ দিনে কাজ করে। মানুষ বলতে এখানে ম্যান বা মেনকে বোঝাচ্ছি, আর বাবা বা বয় আরেকটা, সেটা ওয়াই ধরবো। তাহলে ম্যানের ক্ষেত্রে সে একদিনে কাজ করে হচ্ছে এক্স কাজ। আমি কিন্তু একদিনের কাজ আগে বলে দিলাম, এটা হচ্ছে 1 ডে।
একটা মানুষ একদিনে কাজ করে এক্স পরিমাণ কাজ, আর যদি একটা বয় বলি সে একদিনে কাজ করে ওয়াই পরিমাণ কাজ। ওকে, আচ্ছা এখন দেখেন যে প্রথম যেটা শর্ত সেটা কি, 6 men and 8 boys ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। তাহলে আমি একটা মানুষের কাজ যদি এক্স হয় তাহলে 6টা মানুষের কাজ হবে 6x। একইভাবে একটা মানুষের কাজ একটা বয় যদি একদিনে ওয়াই কাজ করে তাহলে 8টা বালক কাজ করবে হচ্ছে 8y। ওকে, এবং সেটা তারা 10 দিনে করে, কিন্তু আমি তো এখানে একটা একটা করে ধরেছি যে একটা মানুষের কাজ থেকে 8টা মানুষ আর একটা বালকের কাছ থেকে 8টা বালক, কিন্তু সেটা তাদের একদিনের কাজ। তাহলে এখানে কিন্তু আমার 1/10 days করতে হবে, কারণ এই টোটাল কাজটা 10 days কথা বলা হয়েছে। আর আমি এখানে হিসাব করছি, এখানে বলেই দিয়েছি 1 day, এখানে বলেই দেওয়া আছে আমার এটা 1 day এর জন্য। ওকে, তাহলে 1/10 কিন্তু লিখবো। এটা ধরেন আমার 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বরটা কিভাবে ধরি, যদি সেম কাজটা 26 জন মানুষ এবং এবার বালক দেওয়া হচ্ছে 48 বালক, মানে 48 বয়েজ, এই কাজটা যদি তারা একসাথে করে তারা কিন্তু 2 দিনে করতে পারে, কিন্তু আমার তো একদিনের হিসাব, এটা আমি এক্স আর ওয়াই একদিনের জন্য ধরছি, তাহলে সেটা হাফ, এভাবে লিখবো আর কি। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন দেখেন একটু সহজীকরণ করার জন্য যেটা করবো যে 1 নম্বর যে সমীকরণটা আছে, 1 নম্বর সমীকরণকে আমি 6 দ্বারা গুণ করবো এবং 2 নম্বরের সাথে সেটা যোগ বা বিয়োগ কিছু যোগ তো করবো না, বিয়োগ করবো আর কি। দেখেন 1 নম্বর সমীকরণকে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে এখানে কত হবে, 36x যোগ হচ্ছে 48y ইজ ইকুয়াল টু হচ্ছে 6/10। এটাকে আমি 3 নম্বর সমীকরণ ধরলাম। এবং এই দুটাকে যদি আমি বিয়োগ করি, বিয়োগ মানে 2 থেকে 3 করতেও পারেন, আবার 3 থেকে 2 করলে একটু ভালো। 3 থেকে 2 উল্টা লাগছে দেখতে, বাট বিয়োগ কঠিন কিছু না। কেন উল্টা, কারণ এদিক থেকে আমার মান ঋণাত্মক আসবে না। যদি আমি 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করি, এখান থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে ঋণাত্মক আসবে না। তাহলে দেখেন এটা তো অবশ্যই কেটে যাবে, কারণ আপনি বিয়োগ করছেন। আর এপাশে থাকবে হচ্ছে আপনার 10x, আর ডান পক্ষে থাকবে হচ্ছে আপনার 6/10 মাইনাস হাফ, এটা থাকবে। আপনি যদি এখানে লসাগু করেন তাহলে ফাইনালি আপনি যে ভ্যালু পাবেন সেটা আমি বসাই দিচ্ছি। যেহেতু টাইম শর্ট তাই আপনাদের জন্য আমি আগে থেকে রেডি করে রাখি, যেটা আমার এখানে ক্যালকুলেশন না করতে হয়। আপনারা পরে ক্যালকুলেশন করে দেখবেন এক্স এর ভ্যালু আসবে 1/10। তাহলে এই যে এক্সটা আমি কি ধরলাম, দেখেন একজন মানুষ একদিনে কাজ করে 1/100 এই পরিমাণ। ওকে, আমি সেম ভাবে দেখেন এবার এই এক্স এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাতে পারি। ধরেন আমি 1 নম্বর ইকুয়েশনে যদি এক্স এর ভ্যালু বসাই তাহলে আপনি এখান থেকে আপনি ওয়াই এর ভ্যালু বের করতে পারবেন, এবং ওয়াই এর ভ্যালুটা আমি সরাসরি বসাই দিচ্ছি, আপনারা এগুলো ইনপুট দিয়ে বের করতে পারবেন। ওয়াই ইজ ইকুয়াল টু 1/100 পাবেন। তাহলে দেখেন এক্স এবং ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেছি, এক্স এবং ওয়াই এর ভ্যালু আমার কাছে রেডি। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে কোশ্চেনটা আবার করি, যে দ্য টাইম টেকেন বাই 15 men and 20 boys in doing the same time of work। তাহলে এখন এই যে আমার কাছে তো এক্স আর ওয়াই এর ভ্যালু আছে, তাহলে আমি যদি এভাবে বলি যে ধরেন 15 জন মেন যোগ 20 বয়েজ, তারা এই সেম কাজটা করবে। 20 বয়েজ তারা এই সেম কাজটা করবে। যদি একদিনের হিসাবে আনি, যদি একদিনের হিসাবে আনি তাহলে দেখেন যে আমার একদিনে তারা কাজটা করবে হচ্ছে 15 জন মেনের জন্য 15 বসালাম, আর এক্স এর ভ্যালু আমার কত ছিল 1/100, সেই জন্য ইন্টু 1/100 বসান। ওকে, যোগ এবার হচ্ছে 20 জন বালকের জন্য আপনি 20 বসালেন, কিন্তু তারা একদিনে করে হচ্ছে 1/200 পরিমাণ কাজ, সেটা বসান। এখন এটাকে যদি আপনি লসাগু করেন, লসাগু করে কাটাকাটি করেন, আপনি হচ্ছে 1/4 পাবেন। এখন দেখেন যে 15 জন মেন এবং 20 জন বালক তারা একদিনে কাজ করে 1/4 অংশ, আগের অঙ্কের মতোই। এখন দেখেন তাহলে 1/4 এই কাজটা 1 ডব্লিউডি ইকুয়াল টু ওয়ার্ক ডান, তারা এই পরিমাণ কাজ করে হচ্ছে 1 ডেতে। অতএব তারা এক অংশ কাজ করবে অবশ্যই হচ্ছে 4 ডেতে। এখন আপনারা ভাবতে পারেন এত বড় ম্যাথ পরীক্ষা হলে করবো কিভাবে, এখানে হচ্ছে সমস্যা। এত বড় ম্যাথ অ্যাকচুয়ালি আপনার পরীক্ষা হলে করা লাগবে না সব ম্যাথ। আপনি এরকম ম্যাথ যদি দেখেন, যেমন ধরেন এই ম্যাথটা আপনি দেখেন মোটামুটি একটু বড় হয়, এই ম্যাথটা দেখে আপনার ফার্স্ট স্টার্ট করার দরকার নাই। আপনার ম্যাথে যদি 20টা ম্যাথ থাকে আপনার কিন্তু 20টায় পারতে হয় না, 12টা ম্যাথ থাকলে কিন্তু 12টায় পারতে হয় না। আপনি মোটামুটি টার্গেট করবেন 60% থেকে 70% ম্যাথ কাজ করে আসার, মানে সঠিক করে আসার। তো এখানে একটা চালাকি আছে, আইবিএ যখন কোশ্চেন করে তখন তারা কোশ্চেন গুলোর মতো অন্তত 60% কোশ্চেন রাখে যেগুলোতে কম সময় লাগবে, আর বাকি যেই 40% কোশ্চেন এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন থাকবে। ট্রিকি মানে একটু হয় ট্রিকি হতে পারে, নাহলে ল্যাঙ্গুয়েজ বড় হতে পারে, অঙ্ক আবার সহজ হতে পারে। এই দুই জাতীয় অঙ্ক কিন্তু প্রাথমিকভাবে আপনার অ্যাভয়েড করে দিতে হবে, আপনাকে ওটা দেখে বুঝতে হবে যে এই অঙ্কটা আমি সঠিক করতে পারবো কিনা। এভাবে আপনি যদি 60% ম্যাথ ফার্স্টে অ্যান্সার করে ফেলতে পারেন, পরে আপনার কনফিডেন্স বেড়ে যাবে এবং এই ম্যাথগুলো করার জন্য আপনি টাইমও পাবেন, দেখবেন আপনার ম্যাথও মিলছে। কিন্তু আপনি যদি ফার্স্টে একটা ম্যাথ আসলো শুরু করলেন, ক্যালকুলেশন ভুল করলেন, তখন দেখবেন সহজে মিলবে না, আপনি নার্ভাস হয়ে যাবেন। ওকে, এরপরের ম্যাথটাতে চলে আসি। দেখেন এখানে মোটামুটি সেম টাইপের একটা ওয়ার্ক, মানে ম্যাথ, কিন্তু এখানে আমি এই ওয়ার্কটাকে আওয়ারে কনভার্ট করতে বাধ্য।
দেখেন পি ক্যান কমপ্লিট এ ওয়ার্কিং 12 ডেজ ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে, অর্থাৎ সে 12 দিন একটা কাজ সম্পন্ন করতে পারে দৈনিক 8 ঘন্টা কাজ করে। বাংলাদেশে কিন্তু আমরা মোটামুটি 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, বাট যেগুলো হচ্ছে ধরেন আচ্ছা বাংলাদেশে মোটামুটি 10 আওয়ার ধরেন, আর একটু উন্নত বিশ্ব হইলে সেটা হচ্ছে 8 আওয়ার ওয়ার্কিং ডে হয়। যাই হোক, এখানে আমার যে পি বান্দা সে হচ্ছে বসবাস করে মনে করেন ইউএসএ তে, সে 12 দিন কাজ করে প্রতিদিন 8 ঘন্টা, আর কিউ হচ্ছে বাংলাদেশে বসবাস করে মনে করেন আর কি, সে একই কাজটা 10 ঘন্টায় প্রতিদিন করে এবং সেই তার আবার এফিসিয়েন্সি বেশি, সে হচ্ছে 8 দিনে কাজটা শেষ করে। অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বেশি কিনা আমরা ক্যালকুলেট করতে পারবো পুরাটাকে আওয়ারে কনভার্ট করে। এখন কোশ্চিন বলা হচ্ছে যদি পি এবং কিউ একসাথে কাজ করে এবং এখানে ফিক্সড করে দিয়েছে যে তারা 8 ঘন্টা দৈনিক কাজ করবে, অর্থাৎ মনে করেন তারা দুইজন এখন ইউএসএ তে আছে, তারা 8 ঘন্টায় কাজ করতে পারত, তাহলে তারা কতদিনের মধ্যে এই কাজটা শেষ করতে পারবে। তাহলে আমরা এখন দুইজনের এফিসিয়েন্সিটা দেখি, মানে তারা 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করতে পারে, বা যদি এটা আওয়ারের হিসাব না আসতো তাহলে একদিনে কি পরিমাণ কাজ করতে পারে এটা এফিসিয়েন্সি ধরতে। এখন ধরেন পি, সেটা হচ্ছে পি যে সে হচ্ছে ওয়ার্ক ডান করছে কতটুকু, সে 12 ইন্টু, আমি এখানে কত পাইলাম 12 ডেজ এবং হচ্ছে 8 আওয়ার্স, তাহলে 12 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 96 আওয়ার্স। এটা এই তার কাজটা কমপ্লিট করতে তার 96 ঘন্টা সময় লাগে। সেম কাজটা আপনি এবার কিউ কে করতে দেন, সে সময় লাগায় হচ্ছে তার টোটাল বলা হচ্ছে যে 8 ডেজ ওয়ার্কিং 10 আওয়ার্স, তার মানে হচ্ছে সে 10 আওয়ার্স এবং সে 8 ডেজ, আচ্ছা আগে পরে মনে হয় লিখলাম ডাজন্ট ম্যাটার, সে কিন্তু 80 আওয়ার্স এর সেম কাজ করতে পারে। দেখেন কিউ একটু এফিসিয়েন্সি বেশি, সেম কাজ করতে সে 80 ঘন্টা নেয় আর পি নাই হচ্ছে 96 আওয়ার্স। এনিওয়ে পি কে যদি বলা হয় যে সে 1 ঘন্টায় কতটুকু কাজ করে, সেটা কিন্তু 1/96 আওয়ার্স। এই সেম জিনিসটা কিন্তু আমরা, আচ্ছা এখানে আওয়ার্স লেখা যাবে না, এটা 1 ঘন্টায় সে কতটুকু কাজ করে, আর কিউ হচ্ছে 1/80 পার আওয়ার্স, এই পরিমাণ কাজ করে 1 ঘন্টায়। ঠিক আছে, এখন আমি যদি পি এবং কিউ কে একসাথে সেম কাজটা করতে বাধ্য করি, তারা 1 ঘন্টায় কতটুকু কাজ করবে, দেখেন তারা 1 ঘন্টায় কাজ করবে হচ্ছে 1/96 যোগ 1/80, এবং এটাকে যদি আপনি লসাগু করেন আপনি পাবেন 11 ডিভাইডেড বাই হচ্ছে 480, এটা পাবেন লসাগু। তারা 1 ঘন্টায় কিন্তু এই পরিমাণ কাজটা করে। ওকে, তাহলে এই যে 11 ডিভাইডেড বাই 480 অর্থাৎ 480, এই পরিমাণ কাজ তারা, এই পরিমাণ মানে হচ্ছে এটাকে এভাবে বলতে পারেন যে 480 ভাগের 11 ভাগ কাজ তারা কমপ্লিট করে হচ্ছে 1 আওয়ারে, অর্থাৎ 1 পার্ট বা এই 1 ভাগ পরিমাণ কাজ তারা কমপ্লিট করে হচ্ছে, এটাকে উল্টায় দেন জাস্ট তাহলেই হবে। তাহলে 11 এই পরিমাণ ঘন্টা ধরে তারা এই কাজটা কমপ্লিট করে। এখন দেখেন তারা কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে, এটা আওয়ারে, কিন্তু অ্যান্সার কিন্তু হচ্ছে আমার ডেতে, কারণ আমার কোশ্চেনটা বলা হয়েছে যে ওয়ার্কিং 8 আওয়ার্স ইন এ ডে হাউ মেনি ডেজ, তার মানে অপশনগুলো হচ্ছে সব ডেজে, এই অপশনগুলো হচ্ছে সব ডেজে, তো কতদিন সময় লাগবে তাদের এই কাজটা কমপ্লিট করতে, কিন্তু তারা কিন্তু দৈনিক 8 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। তাহলে এটা যদি আমি 8 আওয়ার্সে কনভার্ট করতে চাই, আমি যদি ডেতে কনভার্ট করতে চাই, পার ডে 8 আওয়ার কাজ করে, তাহলে সিম্পলি এটাকে 8 দ্বারা যদি আপনি ভাগ দিয়ে দেন তাহলে কিন্তু এটা ডেতে চলে আসবে। ঠিক আছে, 8 আওয়ার্স পার ডে, তাহলে দেখেন যে 8 আওয়ার্স পার ডে, পার ডে এই পরিমাণ যদি কাজ আগাতে থাকে, তাহলে যেই কাজটা 480/11 ঘন্টা লাগতো সেই কাজটা করতে কতদিন সময় লাগবে, 11 ইন্টু 8, জাস্ট 8 দ্বারা ভাগ দিলাম, যেটা আসবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 11। একটু যদি আপনি অপশনের মতন করে সাজাতে চান তাহলে 5 পূর্ণ 5/11 আসবে, এবং এটা হচ্ছে আমার অপশন হচ্ছে 5 পূর্ণ 5/11 হচ্ছে এ। ওকে, বোঝা গেছে ম্যাথটা কিভাবে করলাম। আমি কিন্তু এটা কনভার্ট করে দিলাম 8 আওয়ার পার ডে তে, 8 আওয়ার দিয়ে ভাগ দিলে সেটা ডে চলে আসবে এবং আমার অ্যান্সার চলে আসবে। 3 নম্বর ম্যাথ গেল, আমি চলে আসলাম হচ্ছে 4 নম্বর ম্যাথ। দেখেন x and y can do a piece of work in 20 days and 12 days respectively. Okay, আগের মতই অঙ্ক। x started the work alone and then after 4 days we joined him until the completion of the work. How long did the work last? এই জাতীয় ম্যাথগুলো আপনি আগে থেকে করে গেলে খুবই সহজ মনে হবে। ইনফ্যাক্ট অনেকে হয়তো এখন ভাবতে পারেন যে এই ম্যাথগুলো কেন করা হচ্ছে, অনেক সহজ তো, কিন্তু বিশ্বাস করেন আপনাদের অনেকে আছে যারা এই ম্যাথটা হয়তো আগে করে নাই, তার কাছে মনে হচ্ছে যে এই ম্যাথগুলো হুট করে পরীক্ষায় আসলে কিভাবে করব, ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার। ওকে, দেখেন 4 নাম্বার ম্যাথটা বলা হচ্ছে তাহলে x and y do a piece of work in 20 days and 12 days respectively. ওকে ফাইন, দেন 4 দিন, একটা কথা আছে যে x started the work alone and then after 4 days, অর্থাৎ 4 দিন পর্যন্ত সে কিন্তু একা কাজ করে গেছে, তারপরে y joined him, তাহলে প্রথম 4 দিনে সে কিন্তু কাজের একটা অংশ কমপ্লিট করে ফেলেছে। আমাকে বের করতে হবে এই 4 দিনে কতটুকু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারপরে না দুইজন একসাথে কাজ শুরু করবে। ওকে ফাইন, দেন আমি এভাবে বলতে পারি যে x 4 days, আচ্ছা x দেখেন তো একদিনে কতটুকু কাজ করবে, 1/20 না, x একদিনে কাজ করবে 1/20 পার্ট, কারণ সে একটা কাজ শেষ করতে 20 দিন সময় নেয়, তাহলে একদিনে সে শেষ করবে
একদিনে শেষ করবে 1/20 পার্ট, তাহলে এক্স 4 ডেজে কতটুকু কাজ করবে। আমি এগুলো শর্ট ভাষায় লিখছি টু দিয়ে আর কি, কারণ আলটিমেটলি যদি মেইন ভাষায় রিটেনে যদি লেখেন তাহলে আপনি আমার কথাটা যে শুনছেন সেগুলো অ্যাপ্লাই করবেন, এগুলো নিজেরা ভাষা সবাই তৈরি করতে জানে আই হোপ। এবং যে এমসিকিউতে করেন এগুলোও লিখবেন না অ্যাকচুয়ালি, তখন আরো শর্টকাটে জাস্ট এই 1/20 লিখবেন, 4 ডেজে সে কাজ করে, তখন হচ্ছে 1/20 × 4 লিখবেন ইকুয়াল টু 1/5। তো আমি যদি নিজে পরীক্ষা দিতাম তাহলে আমি 1/20 লেখার পরে সরাসরি এইটুক লেখা এতটুক লিখতাম, এর বিষয়ে তো আর লিখতাম না। এনিওয়ে, তাহলে এক্স হচ্ছে 4 ডেজে কিন্তু 1/5 পার্ট কাজ কমপ্লিট করে ফেলেছে, তাহলে কিন্তু কাজ বাকি আছে কতটুকু, বাকি কাজ কিন্তু ওয়াই জয়েন্ট, বাকি কাজের জন্য ওয়াই জয়েন্ট, তাহলে এক্স কমপ্লিটেড হচ্ছে 1/5, তাহলে রিমেইনিং কাজ কতটুকু, রিমেইনিং কাজ হচ্ছে রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 1 - 1/5, এটাকে আপনারা ক্যালকুলেশন করলে 4/5 পাবেন। তাহলে এই পরিমাণ কাজ কিন্তু এখন বাকি আছে। ওকে, এখন দেখেন যে ওয়াই জয়েন দিল কিন্তু 4 দিন পরে, এবং 4 দিন পরে যখন জয়েন দিল তখন কিন্তু এক্স এবং ওয়াই একসাথে কাজ করছে। তাহলে আগের মেথডের মতন আমি তারা একদিনে কতটুকু কাজ করে সেটা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে দেখেন এক্স একদিনে যে কাজ করবে এবং ওয়াই একদিনে যে কাজ করবে সেটার যোগফলটা মোটামুটি এমন হবে না যে এক্স এর একদিনের কাজ 1/20 যোগ ওয়াই এর একদিনের কাজ হচ্ছে 1/12। এই দুটোকে যদি লসাগু করেন আপনারা তাহলে 2/15 পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে তাদের একদিনের কাজ। তো এই একদিনের কাজ, এই যে একদিনের কাজে তারা কিন্তু টোটাল কাজের 15/2 কমপ্লিট করে ফেলে। তাহলে উল্টা ভাষায় যদি ঐকিক নিয়মের মতন লেখেন, একটু শর্টকাটে লিখবেন মূল পরীক্ষায়, এখন তো একটা আউটলাইন দেখাচ্ছি আর কি। তাহলে 2/15 কাজ, এই কাজটা তারা কিন্তু একদিনে করে। ঠিক আছে, একটা কাজের 15/2 তারা একদিনে করে, তাহলে এক অংশ কাজ তারা করবে নিশ্চয়ই 15/2 ডেতে। অতএব আমার বাকি আছে কতটুকু কাজ, আমার বাকি আছে কিন্তু 4/5, এইটুকু আমার বাকি। তাহলে 4/5 পার্ট কাজ, যেহেতু বাকি অংশ তারা দুজন একসাথে করছে, তাহলে এইটুকু কাজ তারা একসাথে করবে, এটা ইনটু বাকি কাজের জন্য এটা বসাইলাম। ওকে, এটা যদি কাটাকাটি করেন 6 ডেজ হবে। এখন কথা হচ্ছে এত সহজ অঙ্কটা আমি কেন দিয়েছি, কারণ এই যে 6 ডেজ আপনারা মোস্ট অফ দ্য পিপল যেটা করবেন 6 ডেজ আসার সাথে সাথে এখানকার 6 ডেজ বসে দিবেন, রাইট? কিন্তু অ্যান্সার কিন্তু 6 ডেজ না, অ্যান্সার কিন্তু 6 ডেজ না, এটা অ্যান্সার দিলে ভুল হয়ে যাবে। কোশ্চেনটা দেখেন যে হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু কাজটা কতদিন পর্যন্ত লেগেছিল। একটা জিনিস খেয়াল করে দেখেন, এক্স কিন্তু 4 ডেজ আগে কাজ করেছে, এখানে কিন্তু বলাই আছে এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যালোন অ্যান্ড আফটার 4 ডেজ, তার মানে 4 ডেজ কিন্তু সে একা কাজ করেছে। বাকি অংশ কাজ কিন্তু সে শেষ করেছে দুজন মিলিয়ে 6 ডেজে। তাহলে টোটাল কাজ কতদিন পর্যন্ত লাস্ট করেছে, 4 ডেজ, 4 ডেজ প্লাস 6 ডেজ ইজ ইকুয়াল টু 10 ডেজ। এই জন্যই আমি ম্যাথটা দিয়েছি যে আপনারা অনেকেই ভুল করবেন, 10 ডেজ আর যাবেন না, অনেকে যেটা করবেন 6 ডেজ অ্যান্সার দিয়ে দিবেন, বাট এটা রং। অ্যান্সার হচ্ছে 10 ডেজ। সবাইকে বুঝতে পেরেছেন কেন এটা রাখলাম ম্যাথটা? লাস্ট ভাষাটার জন্য হাউ লং ডিড দ্য ওয়ার্ক লাস্ট, কাজটা কতদিন পর্যন্ত চলেছিল, তাহলে 4 ডেজ প্লাস 6 ডেজ করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। পরেরটা দেখেন, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন বি। এই অঙ্কটা আমার কাছে মনে হয় খুবই একটা মানে সুন্দর একটা ম্যাথ। এই অঙ্কটা দুই ভাবে করা যাইতে পারে, একটা হচ্ছে আপনার নেটে সার্চ দিলে যেটা পাবেন নরমালি সেটা হচ্ছে কে কতটুকু কাজ করেছে সেই হিসাবে, কিন্তু আমার কাছে কেন জানি এই লজিকটা থেকে একটা আরেকটা লজিক আছে যেটা বেটার মনে হয়, তাই আমি আরেকটা নিয়মে করাবো। এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে এইটা 2016-তে আসছিল। এই টাইপের ম্যাথ বিআইবিএম বলেন আইবিএ বলেন, মোটামুটি ম্যাথের ক্ষেত্রে তারা প্যাটার্নটা সেম রাখে। A 30% more efficient than B, how much time they will working together take to complete। আচ্ছা, এই যে মাঝের টুকু অংশ অ্যাপোজিশন এটুকু একটু ইগনোর করেন। ঠিক আছে, এইটুকু ইগনোর করলে আপনি বুঝতে পারবেন ওয়ার্কিং টুগেদার হচ্ছে এই যে তারা একসাথে কাজ করছে, দে ওয়ার্কিং টুগেদার, এটুকু এখন ভুলে যান। দেখেন আমার কোশ্চেনটা পড়েন, হাউ মাচ টাইম দে উইল টেক টু কমপ্লিট এ জব হুইচ এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 23 ডেজ। এ একা করলে কিন্তু কাজটা 23 দিনে করতে পারতো। এখন বলছে যে একসাথে করলে তারা কাজটা কতদিনে শেষ করবে। আরেকটা শর্ত দিয়েছে কি, এ হচ্ছে 30% মোর এফিসিয়েন্ট দেন বি। ওকে ফাইন, যেহেতু এ 30% মোর এফিসিয়েন্ট, দেন আমি একটা কাজ করি, তাদের একটা 1 ডে ওয়ার্ক রেশিও বের করি। মানে মনে করেন এ, আচ্ছা এটা হচ্ছে বি, যেহেতু 30% মোর এফিসিয়েন্ট, এটা তো মনে হয় জানেন 30% মোর এফিসিয়েন্ট মানে হচ্ছে যদি বি 100% হয় তাহলে এ হবে হচ্ছে 130%। এটা তো মোটামুটি জানেন, যারা পার্সেন্ট নিয়ে মিনিমাম পড়াশোনা করেছেন বা ম্যাথ করেছেন তারা জানেন যে এ যদি এখানে বি এর থেকে যেহেতু এ 30% মোর এফিসিয়েন্ট, তাই যেই কাজটা একই সময়ের মধ্যে বি যদি 100% কাজ করে তাহলে অবশ্যই এ কাজ করবে 120%। তো আমি সেই জিনিসটাই করবো এখানে। এটা হচ্ছে ধরলাম যে 130, এটা ধরলাম হচ্ছে 100। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ওয়ার্ক রেশিও। একটু শর্ট করি, জিরোটাকে কাটি, মানে উভয় পক্ষে আপনি 10 দ্বারা ভাগ দেন, এভাবে করেন কিছু একটা, 10 10 is to 13 is to 10 লিখতে পারেন। ওকে, এখন ধরলাম
যে এটা তো তাদের রেশিও, তারা একদিনে কতটুকু কাজ করে আমি সেটুকু বলতে চাচ্ছি। তো আমরা জানি রেশিওকে যদি আমরা কাজে কনভার্ট করতে চাই, একটা অংশে পরিণত করতে চাই, তাহলে আমরা একটা এক্স বা কিছু একটা দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ এর পাশে 10x ধরলাম। এই যে 13 এবং 10x এই দুইটা হচ্ছে তাদের একদিনের কাজ, ওয়ান ডে ওয়ার্ক। এটা হচ্ছে তাদের ওয়ান ডে ওয়ার্ক। ওকে, দেখেন এফিসিয়েন্সি কিন্তু ঠিক আছে, এ কিন্তু 30% এক্সট্রা, বি এর থেকে বেশি সে এফিসিয়েন্ট। এখন দেখেন তো যে তারা একদিনে অ্যাকচুয়ালি দুইজন মিলে কতটুকু কাজ করে, তাহলে এই দুইটা যোগফল হবে। তারা এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর এফিসিয়েন্সি মেজার করে তারা একদিনে কাজ করে 13x প্লাস 10x ইজ ইকুয়াল টু 23x। এটা কিন্তু তারা একদিনে এই পরিমাণ কাজ করে। ওকে, এখন দেখেন এ, এই যে 13x কিন্তু এ এরও একদিনের কাজ ছিল। তাহলে এ যদি একদিনে 13x কাজ করে, তাহলে কি আমরা বলতে পারি যে এ হচ্ছে 23 ডেইজে কি পরিমাণ কাজ করবে? তাহলে সে এই যে 13x হচ্ছে তার একদিনের কাজ ইন্টু 23 ইজ ইকুয়াল টু 299x পরিমাণ কাজ করবে সে 23 ডেইজে। এখন দেখেন 299x এটা হচ্ছে তার 23 ডেইজের ওয়ার্ক, এটা হচ্ছে তার 23 ডেইজের ওয়ার্ক। এখন নিশ্চয়ই এই পরিমাণ কাজটাই হচ্ছে এক অংশ, কারণ 23 ডে সে কাজ 23 ডেইজে সে কাজটা শেষ করে মানে এক অংশ করে, এক অংশ কমপ্লিট করে। তাহলে কি আমি বলতে পারি যে 299x ইজ ইকুয়াল টু 1, যেহেতু সে এক অংশ কাজ শেষ করে এই 23 ডেইজেই শেষ করে, তাহলে x ইজ ইকুয়াল টু কিন্তু 1 ডিভাইডেড বাই 29, 1/299 এটা লিখতে পারেন। এখন দেখেন x এর ভ্যালু আমি পেলাম, x এর ভ্যালু যদি পেয়েই থাকি, তাহলে এখানে আমার একটা 23x ছিল না, যেটা a প্লাস b এর একসাথে করা কাজের মানে একদিনে একদিনে একসাথে কতটুকু কাজ করে। তাই আমি 23x এখানে বসালাম, 23 মানে গুণ দিলাম আর কি। গুণ দিলে কিন্তু 23 ডিভাইডেড বাই 299 এরকম কিছু একটা পাবেন। এবং এটাকে যদি কাটাকাটি করেন তাহলে আপনি 1 ডিভাইডেড বাই 13 পাবেন, অর্থাৎ 23 দিয়ে 299 কে কাটলে 13 হয়। যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা, এরকম কিছু ভাগ আপনাদের প্রবলেমে ফেলতে পারে, এগুলো একটু আগে থেকে করে রাখলে, তো এই যে আমার যেমন আইডিয়া হয়ে গেছে যে 23 এবং 13 গুণফল 299, আপনারা প্র্যাকটিস করলে এরকম কয়েকটা মাথায় থাকলেই দেখবেন যে অনেক ম্যাথ হয়ে যায়। যাই হোক, তো এটা কিন্তু 23x, এটা কিন্তু তাদের ওয়ান ডে ওয়ার্ক, ঠিক আছে? এই জিনিসটা 23x বলেন কিংবা 1/13 বলেন, এটা হচ্ছে তাদের ওয়ান ডে ওয়ার্ক। এবং এই কাজটা নিশ্চয়ই তারা a প্লাস বি একসাথে করছিল। আমি আগেও বলেছি এখানে এই যে 23x a প্লাস বি একসাথে করা কাজ, সেটা তারা হচ্ছে 1/13 ডেতে এই কাজটা করে। তাইলে আমি এখন যদি ওই নিয়মে নিয়ে যাই, তাহলে বলতে পারি যে 1/13 ওয়ার্ক ডান হয় হচ্ছে ওয়ান ডেতে। তাহলে এক অংশ ওয়ার্ক ডান হয় হচ্ছে জাস্ট সিম্পলি 13 দ্বারা গুণ দিলে 13 দিতে হবে। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? এই যে এফিসিয়েন্সির অঙ্ক অনেক আসে, এই জাতীয় অঙ্ক আসলে অনেকেরই মাথা, আমারও এক সময় হতো হয়তো এরকম ম্যাথগুলো আসলে, দেখবেন যে মাথা অনেক সময় কাজই করবে না যে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, অ্যান্সার কিভাবে আনবো। এফিসিয়েন্সির এই ম্যাথটা আমার কাছে সব থেকে সলিড একটা লজিক দিয়ে এই ওয়েতে আমার কাছে মনে হচ্ছে করা যায়, আপনারা এটা দেখবেন। ওকে, সেম টাইপের একটা ম্যাথ অ্যাকচুয়ালি দেওয়া আছে, বাট এই ম্যাথটা আমি শুরু করে দেবো কিন্তু শেষ করব না। দেখেন এখানে বলা হয়েছে যে এ অ্যান্ড বি ক্যান ডু এ জব টুগেদার ইন 7 ডেজ। তারা এ এবং বি একসাথে একটা কাজ 7 ডেজে শেষ করতে পারে, এবং এ ইজ 1/3/4 এই পরিমাণ বেশি এফিসিয়েন্ট বি এর তুলনায়। এই লাইনটুকু আমি ভেঙে দেবো, ঠিক আছে? বাকিটুকু আপনারা করবেন। তো প্রথমে বলি যে এইটাকে লেখা যায় কি, 7/4 লেখা যায়, অর্থাৎ এ বি এর তুলনায় 7/4 পরিমাণ বেশি এফিসিয়েন্ট, ঠিক আছে? অর্থাৎ বি যদি 1 হয়, তাহলে এ হবে কত? এ হবে হচ্ছে তার তুলনায় 7/4 অংশ বেশি এফিসিয়েন্ট। তার মানে 1 × 7/4 তার মানে হচ্ছে 7/4, তার মানে হচ্ছে 7/4, এটাই হবে। তাহলে বি যদি 1 পরিমাণ এফিসিয়েন্ট হয়, তাহলে এ এফিসিয়েন্ট হবে হচ্ছে 7/4, ঠিক আছে? এটা কিন্তু তাদের রেশিও, তাদের এফিসিয়েন্সি রেশিও। তো 7/4:1 এই জিনিসটাকে আপনি চাইলে এখানে 4 দ্বারা গুণ করে যেটা করতে পারেন 7:4। দেখেন অঙ্কটা কিন্তু এইভাবে দেওয়াই ছিল না, এই পর্যন্ত আমি কনভার্ট করে নিয়ে আসলাম। এখন অঙ্কটাকে আপনি আগের প্যাটার্নে করবেন কি নিজের মতন করবেন দেখেন, ঠিক আছে? তাহলে 7:4 হচ্ছে অ্যাকচুয়ালি তাদের এফিসিয়েন্সি রেশিও, যেটা এই প্যাটার্নে দেওয়া ছিল। এতটুকু কাজ করে দেওয়ার জন্যই আমি এই অঙ্কটা রেখেছিলাম। আচ্ছা, আরেক লাইন করে দিই, একটু বলে দিই যে তারা এ এন্ড বি ক্যান ডু এ জব টুগেদার ইন হচ্ছে 7 ডেজ। ওকে, এখন এই যে 7, এটা যেহেতু তাদের রেশিও, আগের মতন এখানে একটা এক্স বসাইতে পারি, ধরলাম যে তাদের কতটুকু সে কাজ কমপ্লিট করে, ঠিক আছে, একদিনে। তাহলে সেটা ধরলাম আমি 7x কাজ করে এ, আর বি করে সেটা হচ্ছে 4x পরিমাণের কাজ একদিনে। তাহলে এখন আপনি একটু শর্তের মধ্যে ফেলান যে
7x কাজ যেটা a এর কাজ যোগ 4x কাজ যেটা হচ্ছে b এর একদিনের কাজ, তাহলে a এর একদিনের কাজ যোগ b এর একদিনের কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে তারা কিন্তু একত্রে কাজটা 7 দিনে করতে পারতো, কিন্তু একদিনের হিসাবে কত 1/7। এটাকে যদি আপনি সলভ করেন সেখান থেকে x এর একটা ভ্যালু পাবেন, ঠিক আছে। x এর ভ্যালু পাইলে x এর ভ্যালু মোটামুটি 1/77 পাবেন, বাকি অংশ নিয়ে কিন্তু করে নেবেন। ওকে, এবার চলে আসি কিছু দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে আপনাদের জন্য এখানে। তার মধ্যে একটা এমবিএ ম্যাথটা দিয়েছিল 19-20-এ, এবং এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা আপনাদের দরকার পড়বে না, 20 আমার কোড ওয়ার্ড ছিল একটা। এনিওয়ে, তো আপনি আপনার এই দুইটা ম্যাথ বাসায় ট্রাই করবেন। সব ম্যাথ করে দেওয়া যেহেতু পসিবল নয়, আমি ম্যাথগুলো করে দেওয়ার ইচ্ছা ছিল আমার, কিন্তু ক্লাসটা শেষ করতে হবে বলে আমি এগুলো কিছু ম্যাথ হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা নিজে ট্রাই করবেন। এরপরে চলে আসি পার্সেন্টেজ। পার্সেন্টেজে ম্যাথে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে, যে ইনক্রিজ এবং ডিক্রিজের ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস করতে পারি। ধরেন এই যে এই নাম্বার কথাটা বলি, 21% ইনক্রিজ, এটাকে যে 1.21 লেখা যায়, এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। আমি একটু একবার দেখাই দিচ্ছি কেন, এবং তারপর আপনারা মেনে নেন, ঠিক আছে। দেখেন 21% ইনক্রিজ, ইনক্রিজ মানে বৃদ্ধি, তার মানে আগে যদি কোনো কিছু 100% থাকে, যোগ তার সাথে আরো কিন্তু 21% অ্যাড করা হয়েছে, দ্যাটস মিন এখন সেটা 121% করা হয়েছে। এবং আপনারা হয়তো জানেন যে পার্সেন্ট চিহ্নটার একটা ভ্যালু আছে, এটা হচ্ছে 1/100। যে কোনো জায়গায় যদি পার্সেন্ট লেখা থাকে এটা সারা জীবন মনে রাখবেন, পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1/100। দ্যাটস মিন আমি 21 ইন্টু 1/100 লিখতে পারি, অর্থাৎ 121/100 লিখতে পারি, দ্যাট ইজ 1.21। তার মানে আমি যখন 21% ইনক্রিজ করলাম, সেটা কিন্তু হচ্ছে 1.21 এর সমান হলো। সেম আমি যদি ডিক্রিজ করতাম, তাহলে কিন্তু 100% থেকে এই 21% মাইনাস করতাম, যেটা 79% আসতো, এবং একইভাবে আমি যদি পার্সেন্টের ভ্যালু বসাতাম, তাহলে সেটা কিন্তু 0.79 বসাতে পারতাম। আচ্ছা, একইভাবে দেখেন এবার সি নাম্বারে চলে আসেন, 40% অফ এক্স ইজ ইকুয়াল টু 0.4x, এই জিনিসটাও আপনাকে মানতে হবে, ঠিক আছে। 40% অফ এক্স, এক্স নিজে তো 1, ঠিক আছে। এক্স শুধু লেখা ইজ ইকুয়াল টু 1x লেখা, কোনো পার্থক্য আছে এই দুটোর মধ্যে? কোনো পার্থক্য নাই। এখন আপনি যখন 40% এক্স লিখছেন, 40% এক্স বা 40% অফ এক্স, বোথ আর সেম, তখন আপনি কি করছেন অ্যাকচুয়ালি 40 ডিভাইডেড বাই 100, কারণ পার্সেন্ট চিহ্নটার ভ্যালু হচ্ছে 1/100 ইন্টু এক্স আপনি লিখছেন। এখন দেখেন তো এই এতটুকুর ভ্যালু কত। নিশ্চয়ই আপনি জানেন যে এটাকে আমি চাইলে 0 আর 0 কাটতে পারবো, আর আপনি যদি 4 কে 10 দিয়ে ভাগ দেন, তাহলে 0.4ই পাওয়া যায়, দ্যাট ইজ এটা। দেখেন এগুলো কি এখন মানতে প্রবলেম আছে? একটু লজিক দিয়ে দেখাই দিলাম, এগুলো মেনে নেবেন। আর ডি নম্বর হচ্ছে 10% মোর দেন এক্স, ধরেন এক্স যা ছিল তার থেকে 10% মোর, দ্যাট ইজ এই এর মতো, এ এর মতো। ভাষাতে একটা ইনক্রিজ বলছি আর একটা মোর, তার সেম। দেন 10% ইনক্রিজ মানে 1.1x, আপনার ম্যাথ ইজি করতে হেল্প করবে। আরেকটা ই নম্বর পয়েন্ট দেখেন, এটা আপনারা মুখস্থ রাখবেন, এই ম্যাথটা আমার সময় বাঁচাবে, বিভিন্ন পরীক্ষায় আপনাদের সময় বাঁচাবে। 25% ইনক্রিজ করার পরে যদি আপনি 20% ডিক্রিজ করেন, ইনিশিয়াল যে ভ্যালু ছিল সেটাই খুঁজে পাবেন। অর্থাৎ ধরেন যে চিনির দাম ছিল 100 টাকা, 100 টাকা চিনির দাম আপনি বৃদ্ধি করলেন 25%, বা আপনি তো বৃদ্ধি করবেন না, দোকানদার বৃদ্ধি করবে। দোকানদার বৃদ্ধি করলো, করে সেটার দাম বানালো 125 টাকা। 125 টাকা দাম বানানোর পরে সে কি করলো, আবার 20% সেখান থেকে কমায় ফেললো, ঠিক আছে। 20% কমানো মানে কিন্তু হচ্ছে সেটার উপর 1/5% কমানো, সরি 1/5 অংশ কমানো। 125-এর 1/5, 125-এর যদি আপনি 1/5 করেন, সেটা হচ্ছে আবার 25ই হয়। তাহলে এখান থেকে যদি আপনি আবার 20% কমাতে যান, 20% কমাতে যান, একটু আগে সাইডে ক্যালকুলেশন করে দেখালাম, এটা কিন্তু 25 হবে। তাহলে 125 থেকে 25 কমলে কিন্তু আবার 100-ই আসে। তার মানে কোনো কিছুর দাম যদি কখনো 25% বাড়ে, তারপরে আবার যদি 20% কমে, তাহলে সেটা শুরুতে যা ছিল তাই থাকবে। ওকে ফাইন, আমি এবার ম্যাথে চলে আসি সরাসরি। এই ম্যাথটা অ্যাকচুয়ালি ছোট্ট একটা ম্যাথ, কিন্তু সামান্য একটা ভাষার ম্যাথের কারণে যদি কখনো ফেস করেন, দেখবেন যে ভুল হয়ে গেছে। এ মেশিন ইজ প্রডিউসিং 800 ইউনিটস পার মিনিট, প্রতি মিনিটে সেটা হচ্ছে কোনো কিছুর একটা 800 ইউনিট প্রোডাকশন করে। ইটস প্রোডাক্টিভিটি ফলস বাই a 0.5%। এই যে এই 0.5% মানে অনেকে যেটা মনে করেন যে হাফে নামাই নিয়ে আসছে, প্রথমে হয়তো বা 100% ছিল, 0.5% নিয়ে আসছে, এখন 50% হয়ে গেছে। 50% যদি কমে যায়, তাহলে তো অপশনে আমার 400 আছে, এরকম একটা কিছু অনেকে ভাববেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এইভাবে আগানো যাবে না। if its productivity falls by a 0.5%, a 0.5%, that means 0.5%, এটা হচ্ছে হাফ। ওকে, বা আপনি বলতে পারেন 1/2%, এটা হচ্ছে 0.5%। তার মানে দেখেন এটা প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ফল করে হচ্ছে 800 এর 0.5%, এই পরিমাণ ফল করে। তো 0.5 কে তো আমি চাইলে কিভাবে লিখতে পারি,
1/2 ভাবে লিখতে পারি, আর পার্সেন্টের পরিবর্তে আমি কিন্তু 1/100 বসাইতে পারি। যাদের ক্যালকুলেশন একটু দুর্বল মনে হয় নিজেকে, তারা এই প্যাটার্নে আগাতে পারেন। পার্সেন্টের ভ্যালু আমি আবারও বলে দিচ্ছি, পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1/100, এটা বসাবেন। তাহলে 100 দিয়ে যদি আপনাকে 800 কে ভাগ দেন তাহলে কত পাবেন? সরি, 4 পাবেন। এবং সরি কি লিখছি, 100 দিয়ে 8 পাবেন এখানে, ওকে। আর এখানে হচ্ছে 2 দিয়ে যদি 8 কে কাটেন তাহলে 4 পাবেন, দ্যাট ইজ হচ্ছে 4। এবং দেখেন এখানে প্রোডাক্টিভিটি কতটুকু কমে? মাত্র 4 ইউনিট কমে। তাহলে প্রোডাক্টিভিটি কতটুকু মানে হচ্ছে, নিউ প্রোডাকশন কতটুকু, হাউ মেনি ইউনিটস উইল ইট প্রডিউস নাও। তাহলে নাও ইট উইল প্রডিউস 800 minus 4 is equal to 796। অপশনে কিন্তু এটা নাই, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে নান। আইবিএ কিন্তু প্রায় নান অ্যান্সার থাকতে পারে, আইবিএর কোশ্চেনে কিন্তু নান থাকতে পারে, অতএব এটা নিয়ে নার্ভাস হওয়া যাবে না। 2 নাম্বারটা ম্যাথটা দেখেন। এখানে বলা হচ্ছে যে ইন অ্যান এক্সাম এ স্কোরিং 40 মার্কস ফেলস বাই 10 মার্কস, অর্থাৎ সে টোটাল 40% মার্কস পাইলো, বাট তারপরে সে 10 মার্কের জন্য ফেল করলো। তার মানে আমরা কিন্তু জানি না টোটাল মার্কস কত ছিল এবং পাস মার্কই বা কত ছিল। সে টোটাল মার্কস যাই হোক সেটার 40% পেলো, 10 মার্কে ফেল করলো। এবং বি, সে হচ্ছে 50% মার্কস পেলো, সে 50% মার্কস পাওয়ার পরে দেখলো যে সে 10, আচ্ছা এটা 10% না, সে এটা 10% হবে না, এটা 10 হবে, এবং মোর দেন পাসিং মার্ক, এবং সে 50% মার্ক পাওয়ার পরে দেখলো সে যেটা পাস মার্ক তার থেকেও 10 মার্ক বেশি পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে টোটাল মার্কটা কত ছিল। যেহেতু আমরা জানি না, তাই ধরে নিচ্ছি প্রথমে আমার টোটাল মার্কস হচ্ছে টি, টোটাল মার্কস ইজ ইকুয়াল টু টি, এবং আমার পাস মার্ক যেটা সেটা হচ্ছে পি। ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন দেখেন এটাকে আমি সিম্পলি দুইটা ইকুয়েশনে ফল করবো, আমার অঙ্ক হয়ে যাবে। তো টোটাল মার্ক যদি টি হয়, পাস মার্ক যদি পি হয়, এ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? সে 40% মানে টোটাল মার্কসের 40% পেয়েছে। একটু আগে একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, ওই জিনিসটা আবার একটু রিপিট করায় আসি। এখানে দেখেন আমি বলেছিলাম যে 40% অফ এক্স ইজ ইকুয়াল টু 0.4x, এই জিনিসটা আমি এখন অ্যাপ্লাই করবো ম্যাথটা একটু সহজ করার জন্য। তো দেখেন সে 40% মার্কস পেয়েছে টোটাল মার্কসের, তার মানে আমি কি লিখতে পারি যে সে 0.4t, টোটাল মার্কস যদি টি হয় সে তার 40% মার্কস পেয়েছে, মানে 0.4t মার্কস পেয়েছে। কিন্তু তারপরেও সে পাস মার্কের থেকে 10 মার্ক কম পেয়েছে বলেই ফেল করেছে, দ্যাট মিনস সে টোটাল পাস মার্কের থেকে 10 মার্ক কম পেয়েছে। পাস মার্ক হচ্ছে পি, সেখান থেকে সে 10 মার্ক কম পেয়েছে। এখন দেখেন এখান থেকে আমি পি ইজ ইকুয়াল টু লিখতে পারি 0.4t প্লাস 10, জাস্ট এর একটা ইকুয়েশন ধরে রাখলাম আমি, ওকে। জাস্ট এখান থেকে পি এই যে 10টাকে ডান পাশে পার করে দিলে পি এর ভ্যালু পাওয়া গেল। এখন সেকেন্ড অপশনটা দেখেন, এবার বি এর ক্ষেত্রে আসলাম। বি কি করলো? সে 50% মার্কস পেলো এবং 10% পাসিং মার্কের থেকে বেশি পেলো। তাহলে সেম কাজটাই করবো আবার। সে 50% মার্কস পেলো মানে হচ্ছে 0.5t পেলো, 0.5t, ঠিক আছে। 50% অফ টি মানে হচ্ছে, পাশে আবার লিখে দিচ্ছি 50% অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5t, একই কথা। কিভাবে? কারণ পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1/100, এগুলো সব বলে দিয়েছি, রিপিট করলাম। 0.5t ইজ ইকুয়াল টু, সে হচ্ছে 10% মোর, আচ্ছা এখানে মনে হয় পার্সেন্ট হতো, সরি এখানে 10% হতো, সরি এখানে হচ্ছে 10%ই ছিল, সরি। ঠিক আছে, এখন সে 50% মার্কস, বি স্কোরিং 50% মার্কস গেটস 10% মোর দেন দ্য পাসিং মার্ক। তাহলে পাসিং মার্ক যদি পাসিং মার্ক পি হলে 10% এক্সট্রা, দ্যাট ইজ আমি 1.1 পি লিখতে পারি, 1.1 পি। এগুলো আমি কিন্তু এই স্লাইডের শুরুতে দেখিয়েছি এগুলো কিভাবে লিখতে পারি। দেখেন এখানে 0.5 মানে হচ্ছে কত, হাফ, মানে এইভাবে লেখা যায়। আমি আপনাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম ভাবে লিখলাম আর কি। তাহলে টি ইজ ইকুয়াল টু, পরের লাইনে 2 দ্বারা গুণ করেন, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে 0.2 পি লেখা যায়, ওকে। তাহলে টি ইজ ইকুয়াল টু 2.2 পি। এখন দেখেন এই পি এর ভ্যালু অলরেডি আপনি 1 নম্বর সমীকরণে বের করে রেখেছেন। তার মানে টি ইজ ইকুয়াল টু 2.2 ইন্টু 0.4 টি প্লাস 10। এখান থেকে আপনি যদি টি এর ভ্যালু বের করেন, আমি শর্টকাটে লিখে দিচ্ছি, টি ইজ ইকুয়াল টু আপনি পাবেন হচ্ছে 183.33, যেটা অপশনে নাই এবং আইবি এর কোশ্চেনে এটা পসিবল। ঠিক আছে, তাহলে টি ফর টোটাল মার্কস, কোশ্চেনেও ছিল টোটাল মার্ক কত, আমার টি বের হয়েছে। যদি কোশ্চেন পাস মার্ক কত জানতে হতো তাহলে সেম ভাবেই আমি সলভ করতাম। আমার কাছে কিন্তু দুইটা ইকুয়েশন ছিলই, আমার কাছে দুইটা ইকুয়েশন ছিল, সেখানে দুইটাই অজানা মান, একটা টি অজানা একটা পি অজানা, সেখান থেকে আমি টি বা পি বের করতে পারতাম। 3 নম্বর ম্যাথে চলে আসেন, এটা একটা সুন্দর ম্যাথ। এখানে বলা হচ্ছে যে বক্স কন্টেন্স হচ্ছে 24 রেড সক্স এন্ড 43 গ্রিন সক্স। একটা বক্সের ভিতরে, সক্স মানে জানেন মনে হয় মোজা, ঠিক আছে, মোজা। তাহলে একটা বক্সের ভিতরে 24টা হচ্ছে লাল মোজা আছে এবং 43টা হচ্ছে গ্রিন মোজা আছে।
how many green socks must be removed from the box so that 60% of the socks will be green? অর্থাৎ আমার ফাইনাল ডেস্টিনেশনটা দেওয়া আছে। আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ফাইনালি এই বক্সে 60% গ্রিন সক্স থাকতে হবে। ওকে, তো 60% যদি গ্রিন সক্স হয়, এখানে তো আর কোন প্রকার সক্স নাই, আরেকটা শুধু রেড, তাহলে 60% যদি গ্রিন হয় তাহলে 40% হবে নিশ্চয়ই রেড। ওকে, তার মানে আমি একটা রেশিও যদি করি, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে রেড, তাহলে আমি বলতে পারি গ্রিন হচ্ছে 60%, রেড হচ্ছে 40%। এটা হচ্ছে রেশিও। তাহলে আমি এটাকে যদি একটু ছোট করি, তাহলে 20 দ্বারা ভাগ দেই, এটা হবে 3, এটা হবে 2। ওকে, এখন ফাইনালি দেখেন 3:2 থাকতে হবে ফাইনালি, এবং আপনাকে শুধু সরাইতে দিবে গ্রিন সক্স। হাউ মেনি গ্রিন সক্স মাস্ট বি রিমুভ? আপনি কোনটা রিমুভ করতে পারবেন? শুধু গ্রিন সক্স। রেড সক্স কি রিমুভ করতে পারবেন? পারবেন না। রেড সক্স আছে কয়টা? 24টা। 24টাই থাকতে হবে। এখন আপনাকে যেটা করতে হবে যে এই 2কে এমন কোন সংখ্যা দ্বারা গুণ করেন যাতে সেটা ফাইনালি রেড সক্সের সংখ্যাটা প্রকাশ করে। 2কে আপনি 12 দ্বারা গুণ করলে কিন্তু 24 হবে। এ পাশে 12 দ্বারা গুণ করলেন না, তাহলে এ পাশে 12 দ্বারা গুণ করেন, তাহলে এটা হচ্ছে 36। তার মানে দেখেন আমার একটা সুন্দর ক্যালকুলেশন দাঁড়ায় গেছে। যেহেতু আমি শুধু গ্রিন সক্স রিমুভ করছি, রেড সক্সে হাতও দিতে পারছি না, তাই ফাইনাল কম্বিনেশনে আমি শুরু করেছিলাম কিন্তু 60-40 রেশিওতে। এখানেও কিন্তু 60-40 রেশিও, এখানেও কিন্তু 60-40 রেশিও। জাস্ট 12 দ্বারা গুণ করে এটাকে 24 বানাইলাম, এপাশেও 12 দ্বারা গুণ দিতে বাধ্য হলাম। অর্থাৎ ফাইনালি ওই বক্সটাতে আমার 36টা গ্রিন সক্স থাকবে। শুরুতে কয়টা ছিল? 43টা। শুরুতে কয়টা ছিল? 43টা। তাহলে দেখেন 43 থেকে 36-এ নামাইতে হবে আপনাকে, তাহলে কয়টা এখান থেকে বের করে ফেলতে হবে? তাহলে 43টা সক্স ছিল, ফাইনালি থাকতে হবে 36টা। তাহলে আমি বাকি 7টা কি করব? বক্স থেকে রিমুভ করব। অ্যান্সার হচ্ছে 7। ওকে, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। যে আপনাদের তরফ থেকে কোনো কমেন্টস নাই, ধরে নিচ্ছি যে আপনারা ম্যাথগুলো বুঝছেন। 4 নম্বর ম্যাথে চলে আসি। এ রুম কন্টেইনস 160 পিপল, 15% অফ whom are women. A group of people, that is, মনে করেন যে গ্রুপ অফ পিপলটা হচ্ছে x নাম্বার অফ পিপল হচ্ছে এই যে আরেকটা লাইন আছে অবশ্যই এখানে, এ গ্রুপ অফ পিপল, যার মধ্যে আবার 30% উইমেন লিভস দ্য রুম। ওকে, অফ দ্য পিপল রিমেইনিং ইন দ্য রুম 10% আর উইমেন, হাউ মেনি পিপল লেফট দ্য রুম? এই জাতীয় ম্যাথ যদি পরীক্ষার হলে আসে, আগে থেকে না করা থাকলে প্রবাবলি মাথা লক হয়ে যেতে পারে যে আসলে বলছে কি আর চাচ্ছে কি, কিন্তু একটু ঠান্ডা মাথায় করলে দেখবেন ম্যাথটা এটা কিন্তু সহজ আছে। তো প্রথমত বলি, এ রুম কন্টেন্টস 160 পিপল এবং 15% অফ হোম আর উইমেন। আমরা যেটুকু দেওয়া আছে তার ভিত্তিতে যা তথ্য বাড়াইতে পারি সেটাই লাভ। তাহলে টোটাল উইমেন কতটুকু সেটা আমরা আগে বের করে ফেলি। এখন দেখেন 160 জনের মধ্যে 100 যে 60 জন, তার মধ্যে হচ্ছে 15% হচ্ছে উইমেন। তাহলে আমরা টোটাল উইমেন কত পাবো? 15% মানে হচ্ছে 15/100, পার্সেন্টেজ হলো 1/100 ইন্টু 160। আমরা এটাকে লিখতে পারি 24 জন। কাটাকাটি করলে কিন্তু 24 পাবেন। তাহলে টোটাল উইমেন আছে হলো 24 জন। আমি কিন্তু উইমেনের সংখ্যা পেয়ে গেছি। এখন এতটুকুর কাজ শেষ, এখান থেকে আবার শুরু করবো। এ গ্রুপ অফ পিপল, ধরে নেন এ গ্রুপ অফ পিপলের মধ্যে ছিল এক্স জন পিপল, এক্স সংখ্যক পিপল, যার মধ্যে আবার 30% উইমেন। তাহলে এক্স সংখ্যক পিপলের মধ্যে আবার 30% উইমেন আছে। লিভস দ্য রুম, তারা রুম থেকে বের হয়ে যায়। অফ দ্য পিপল রিমেইনিং, আচ্ছা বের হয়ে যাওয়ার পরে তাহলে কতজন মানুষ থাকলো এটা দেখতে হবে, এবং অফ দ্য পিপল রিমেইনিং ইন দ্য রুম 10% আর উইমেন, যারা রুমের মধ্যে আছে তাদের মধ্যে আবার 10% উইমেন আছে। হাউ মেনি পিপল লেফট দ্য রুম এটা বের করতে হবে। এখন দেখেন হাউ মেনি পিপল লেফট দ্য রুম, দ্যাট ইজ আমি এই গ্রুপ অফ পিপল এক্স ধরে নিয়েছিলাম। তাহলে হাউ মেনি পিপল লেফট দ্য রুম, এটাই কিন্তু আমার এক্স, যেটা এই গ্রুপ অফ পিপল যেটা কিনা এক্স। তাহলে আমি তো এটা ধরে নিয়েছি এক্স। এখন আমার এখানে সেকেন্ড লাইনটা দেখেন, বলা হচ্ছে যে 30% অফ হোম আর উইমেন, অর্থাৎ যে গ্রুপ অফ পিপলটা বের হয়ে গেছিল তাদের 30% কিন্তু হচ্ছে উইমেন। তাহলে উইমেন লেফট কতটুকু উইমেন, কতজন উইমেন লেফট হয়েছে? আমরা বলতে পারি 30%, অর্থাৎ 30/100 অফ এক্স ইজ ইকুয়াল টু 3x/10। এই পরিমাণ উইমেনও বের হয়ে গেছে গ্রুপের সাথে। এখন উইমেন লেফট করলো, মানুষ কতজন বাকি থাকলো? এক্স জন পিপল যদি বের হয়ে যায়, তাহলে পিপল লেফট মানুষ বাকি থাকলো কিন্তু 160 মাইনাস এক্স। 160 জন থেকে এক্স জন বের হয়ে গেলে কিন্তু 160 মাইনাস এক্স জন থাকে। এখন দেখেন এদের মধ্যে উইমেন কতজন লেফট? উইমেন কিন্তু শুরুতে ছিল 24 জন। টোটাল উইমেন ছিল 24 জন, যাদের মধ্যে উইমেন লেফট কত? 3x-10, এই পরিমাণ উইমেন লিভ দিয়েছে। এখন দেখেন উইমেন যেটা লিভ দিল, এখানে এবার লাস্ট লাইনটা পড়তে আসি। অফ দ্য পিপল রিমেইনিং ইন দ্য রুম 10% আর উইমেন, যে পরিমাণ মানুষ থেকে গেছে রুমের মধ্যে, দেখেন পিপল লেফট,
পিপল, সরি এটা পিপল লেফট না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রিমেইনিং পিপল, এটা হচ্ছে পিপল লেফট না, পিপল রিমেইনিং, লেফটটা তো হচ্ছে X%, ওকে, পিপল রিমেইনিং, উইমেন রিমেইনিং, ওকে। এখন দেখেন যে পিপল রিমেইনিং হচ্ছে 160 মাইনাস এক্স এবং উইমেন রিমেইনিং হচ্ছে 24 মাইনাস 3x মাইনাস 10। এখন এটা লাস্ট লাইনে এটা কিন্তু একটা এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করার মতো একটা লাইন দেওয়া আছে, অফ দ্য পিপল রিমেইনিং ইন দ্য রুম 10% আর উইমেন। তাহলে 10% অফ উইমেন, তাহলে 10% রুমে যে পরিমাণ মানুষ থেকে গেছে মাইনাস এক্স, কতটুকু উইমেন থেকে গেছে সেটা আবার এই লাইনে লেখা আছে 24 মাইনাস 3x বাই 10, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখেন শুধু এক্স অজানা, বাকি সব জানা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 40, যেটা এখানে অপশনে আছে। তার মানে হাউ মেনি পিপল লেফট দ্য রুম, 160 জনের মধ্যে থেকে এক্স পিপল মানে হচ্ছে 40 পিপল বের হয়েছিল। অঙ্কটা কিন্তু একটু মাথা ঘামানোর মতো ঝামেলাযুক্ত অঙ্ক। আচ্ছা, এবার চলে আসি একটা খুবই মজার ম্যাথ, যেটা আপনি বক্স দিয়ে সলভ করতে পারবেন। এই জন্য আমি আগে থেকে বক্স দিয়ে দিয়েছি, বক্স দিয়ে যদি আপনারা সলভ করেন তাহলে খুব সহজে ম্যাথটা এমসিকিউতে সলভ করতে পারবেন, এবং পরীক্ষা হলে অবশ্যই বক্স আঁকাইতে যান না, একটা কাল্পনিক বক্স দিলেই হবে। তো এই বক্সটার জন্য প্রথমে দেখেন যে ইন এ ক্লাব 40% অফ দ্য মেম্বার্স আর ডক্টরস, ওকে। তো আমি এই ছকটাকে আগে নামকরণ করি, এটা হলো ডক্টরসদের ছক, ওকে। তারপর বলা হচ্ছে 70% আর নন ইঞ্জিনিয়ার্স, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মেম্বার্স হু আর নট ডক্টরস আর নন ইঞ্জিনিয়ার্স। তার মানে বুঝলাম যে এখানে টোটাল আছে ডক্টরস আছে, নন ডক্টরস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, নন ইঞ্জিনিয়ার্স আছে। তো ডক্টরস হচ্ছে ডি আর নন ডক্টরস হচ্ছে এন ডি, একইভাবে ইঞ্জিনিয়ার হচ্ছে ই আর নন ইঞ্জিনিয়ার্স হচ্ছে এন ই। এভাবে আমি গ্রাফটাকে আগে ডিনোট করলাম, এ পাশে লিখলাম টোটাল। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবেন। দেখেন টোটাল টোটাল যে লিখলাম, যেহেতু পুরো ম্যাথটাই পার্সেন্টেজের ভিতরে আছে আর কোনো ডেটা দেওয়া নাই, তাহলে অবশ্যই টোটালটা 100% হবে। টোটালটা হবে আমার 100%। ইন এ ক্লাব 40% মেম্বার্স আর হচ্ছে ডক্টরস, যদি 40% মেম্বার্স ডক্টর হয়, দ্যাট ইজ আমি এখানে 40% ডক্টর, দেখেন এই যে এই বরাবর নিচে লিখলাম 40% হচ্ছে ডক্টর, তাহলে 40% হচ্ছে আমার ডক্টর। এরপরে দেখেন ডক্টর যদি 40% হয় তাহলে নিশ্চয়ই 60% হচ্ছে নন ডক্টরস, এবং দেখেন এই দুইটার যোগফল কিন্তু এপাশে যে 100%, ক্লিয়ার। তাহলে আমার এক সাইডের ছক মিলে গেল। এবার সেকেন্ড লাইনটা পড়ে, সেকেন্ড লাইনটা বলা হচ্ছে যে 70% আর নন ইঞ্জিনিয়ার্স। তো নন ইঞ্জিনিয়ার্স এর লাইন এইটা, তো 70% হচ্ছে আমার নন ইঞ্জিনিয়ার্স। তাহলে নিশ্চয়ই এখানে যদি 100 থাকে, এখানে যদি 70 থাকে, তাহলে এখানে 30% হতে বাধ্য, কারণ 30 আর 70 যোগ করলে টোটাল পাবেন আপনি হচ্ছে 100। তাহলে আমার কিন্তু এখানে পাওয়া গেল কত 30, এবং এই 30টা কি আমি না দেখে বসাই দিয়েছিলাম 30, এই 30টা হচ্ছে ইঞ্জিনিয়ার্স। তাহলে 70% যদি নন ইঞ্জিনিয়ার্স হয় তাহলে 30% হবে কি ইঞ্জিনিয়ার্স। আমি বোঝানোর সাথে এত লেংদি করে বলছি, পরীক্ষার হলে আপনি খুবই শর্টে অঙ্কটা করতে পারবেন। এখন বলা হচ্ছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দোজ মেম্বার্স আর নট ডক্টরস নন ইঞ্জিনিয়ার্স। দেখেন নন ডক্টরস নন ইঞ্জিনিয়ার্স এই ঘরটাতে বসবে, ঠিক আছে। তাহলে আমি একটু ক্যালকুলেশন গুলো করি। তাহলে আমি এখানে বসাইলাম, নেক্সট কোন লাইনটাতে আগানো যায়, এটাকে বসাইলাম। আচ্ছা এবার দেখেন, হ্যাঁ ডক্টরস, আমি একটু ডক্টরস এর দিকে আগাই। এটা যেহেতু ডক্টরস এর ঘর, এই ঘরটা হচ্ছে ডক্টরস এর ঘর, ফুল এই ঘরটা হচ্ছে ডক্টরস এর ঘর। তো টোটাল ডক্টরই হচ্ছে 40%, ঠিক আছে। টোটাল ডক্টরসই হচ্ছে আপনার 40%। নিশ্চয়ই ডক্টরদের মধ্যে কোনো ইঞ্জিনিয়ার থাকবে না, ঠিক আছে। অর্থাৎ ডক্টররা হবে কি নন ইঞ্জিনিয়ার্স, তাহলে ডক্টরদের মধ্যে ইঞ্জিনিয়ার হবে 0 এবং নন ইঞ্জিনিয়ার্স হবে কিন্তু সেই 40। তাহলে এখানে 0 বসাইলেন, এখানে 40 বসাইলেন। এবার চলে আসেন হচ্ছে নন ডক্টরস লাইনে। আচ্ছা এটা আপনি আর কিছুই করা লাগবে না, যোগ বিয়োগ করলে অ্যান্সার মিলে যাবে। এটা যদি 0 হয়, এটা যদি 30 হয়, তাহলে এখানেও যোগ করলে এখানে 30 বসাইতে হবে, তাহলে 0 যোগ 30 ইজ ইকুয়াল টু টোটাল 30। এখানে আছে 40, তাহলে এখানে নিশ্চয়ই 30 বসাইতে হবে, তাহলে এখানে আপনি পাবেন হচ্ছে 70। অঙ্কগুলো এইভাবে করলে আপনি দেখবেন খুব সহজে মিলে গেছে এইটুকু ক্লু দিয়ে। এখন দেখেন আমার চাওয়া হয়েছিল হোয়াট ফ্র্যাকশন অফ দোজ মেম্বার্স হু আর নট ডক্টরস আর নন ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। তাহলে দেখেন যে who are non-doctors আর non engineers, who are not doctors, that's mean আমি non doctors কে নিচে দিব, the members who are not doctors, তাহলে not doctors নিচে দিলাম, এবং তারা আবার non engineers হতে হবে, সেটার একটা ফ্র্যাকশন দিতে হবে। তাহলে উপরে হচ্ছে not engineers। আবার লাইনটা পড়েন তাহলে বুঝতে পারবেন কেন রেশিও করলাম। what fraction, fraction মানে তো ভগ্নাংশ, what fraction of those members who are not doctors আর নন ইঞ্জিনিয়ার্স মানে যারা ডাক্তার না তাদের মধ্যে কতজন ইঞ্জিনিয়ারও না। তাহলে নট ডক্টরস হচ্ছে আমার টোটাল, নন ডক্টরস হচ্ছে এই 60, টোটাল নন ডক্টরস হচ্ছে আমার 60 আর টোটাল নট ইঞ্জিনিয়ার্স হচ্ছে আমার 30। তো এই দুইটার মধ্যে যদি আমি রেশিও করি ইন্টু 100% লিখবেন অবশ্যই, সেটা হবে অ্যান্সার হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 50%, ঠিক আছে। এটা হবে 50%। এই ম্যাথটা করে দিলাম।
দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, এই দুইটা হোমওয়ার্ক করে ফেলবেন বাসায়। আচ্ছা সরি, এখানে আরো হোমওয়ার্ক দেওয়া আছে, কারণ পার্সেন্টেজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যান্সার দিয়ে দিয়েছি। অ্যান্সার না দেখে আগে সলভ করার চেষ্টা করবেন। চলে আসলাম সরাসরি হচ্ছে এবার প্রফিট লস। প্রফিট লসে দেখেন কয়েকটা জিনিস সারা জীবন মাথায় রাখতে হবে প্রফিট লসের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এ বি সি ডি ই এর প্রত্যেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রফিট অর লস অলওয়েজ কাউন্টেড অন কস্ট প্রাইস। সবসময় মাথায় রাখবেন প্রফিট লস যাই বলি না কেন কস্ট প্রাইসের সাপেক্ষে মেজার করতে হবে। 20% প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস 120% বলতে পারবো, আবার 20% লস মানে আমি কস্ট 80% অফ কস্ট বলতে পারবো। এটা অনেকেরই মানতে কষ্ট হয়, এই জাতীয় অঙ্ক অনেকে শুধু ঐকিক নিয়মে করেন। ঐকিক নিয়ম যতটুকু সম্ভব কমায় আনার জন্য এই লাইনগুলো আমি লিখে দিয়েছি। ওকে, 20% প্রফিট মানে 120% অফ কস্ট। অঙ্ক যখন অ্যাপ্লাই করবো তখন দেখবেন ডিসকাউন্ট ইজ কাউন্টেড অন সেলিং প্রাইস। আপনি সবসময় ডিসকাউন্টকে কাউন্ট করতে পারবেন সেলিং প্রাইস থেকে, অর্থাৎ গায়ের উপর একটা মূল্য লেখা থাকে, তার উপরে কিন্তু ডিসকাউন্ট হয়। ওই দামে আপনার কেনার কথা ছিল কিন্তু, ঠিক আছে, ওইটা কিন্তু তার কেনা প্রাইস না, আপনার কেনার কথা ছিল ওই প্রাইসে, সেই দামে বিক্রি করবে ভেবেছিল, তাহলে ডিসকাউন্ট হবে কিন্তু সেলিং প্রাইস যেটা গায়ে লেখা থাকে তার উপরে। তারপরটা দেখেন 20% ডিসকাউন্ট মিনস সেলিং প্রাইস হচ্ছে 80% অফ ইনিশিয়াল সেলিং প্রাইস, অর্থাৎ শুরুতে কিন্তু একটা গায়ে সেলিং প্রাইস দেওয়া থাকে। 20% ডিসকাউন্ট মানে যে গায়ে যে দামটা লেখা ছিল সেখান থেকে কিন্তু 20% ডিসকাউন্ট হয়ে আপনার 80% দাম থাকবে। আচ্ছা, মার্কিং আপ বা ডাউন যদি থাকে, মার্ক আপ বা মার্ক ডাউন এই কথাটা যদি থাকে, তাহলে বুঝবেন যে এই জিনিসটা সেলিং প্রাইসের উপরে মার্ক আপ মানে বৃদ্ধি পাচ্ছে, মার্ক ডাউন মানে হচ্ছে হ্রাস পাচ্ছে। এখন এই রিলেটেড আমরা কিছু ম্যাথ করব। 1 নম্বর প্রফিট লসের ম্যাথটা দেখেন, এটা বাপেক্সে 2023-24 আসছে। In a store, pens are sold for 25% less than the tag price, অর্থাৎ ট্যাগ প্রাইস যেটা আছে তার থেকে 25% কম দামে একটা পেন সেল হয়। If a pen cost 48 টাকা, what will be the tag price of the pen to make 25% profit on its cost? তো দেখেন নরমালি আমরা যদি এভাবে বলি যে 25% আপনি প্রফিট করতে চাচ্ছেন, আপনি 25% প্রফিট করতে চাচ্ছেন, তাহলে কস্ট প্রাইস যদি আপনার হচ্ছে 100 টাকা হয়, 25% প্রফিট করবেন, তাহলে নিশ্চয়ই সেটাকে সেল প্রাইস হতে হবে 125, এটা আপনার সেলিং প্রাইস হতে হবে। দেখেন এখন কস্ট প্রাইস আপনি এটাকে একটা রেশিও করেন, কারণ এখানে আপনার ইফ এ পেন কস্ট 48 টাকা দেওয়া আছে, তাহলে কস্ট প্রাইস 100 টাকা হলে 125, 1 টাকা হলে 125/100, এবং যদি 48 টাকা কস্ট প্রাইস হয় তাহলে সেটা আপনার হবে হচ্ছে 125 × 48 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ এখানে আপনি 60 পাবেন। ঠিক আছে, আপনার যদি কস্ট প্রাইস 48 টাকা হয়, আপনি কিন্তু এটাকে সেল করতে হবে 25% লাভ করতে হলে 60 টাকায়। এখন বলা হচ্ছে অঙ্কের পরের অংশটা দেখেন, হোয়াট উইল বি দ্য ট্যাগ প্রাইস অফ দ্য পেন টু মেক এ 25% প্রফিট অন ইস কস্ট। কস্ট যা আছে তা থাকবে, আপনাকে আরো 25% আপনি প্রফিট করতে চাচ্ছেন। এখন ট্যাগ প্রাইস মানে কত মূল্য আপনি লিখে রাখবেন। এখন দেখেন নর্মালি কি হয়, আপনি যদি 25% ডিসকাউন্ট দেন, এবার আপনি 25% ডিসকাউন্টে গেলেন, 25% ডিসকাউন্ট দেওয়ার অর্থ কি, সেলিং প্রাইস যদি আপনি 25% যেহেতু ডিসকাউন্ট দিয়েছেন, তাহলে নিশ্চয়ই 75 টাকায় যদি আপনি বিক্রি করেন, তাহলে গায়ে ট্যাগ প্রাইস নিশ্চয়ই 100 টাকা লিখবেন। 25% ডিসকাউন্ট আপনি দিচ্ছেন, তাহলে আপনার ট্যাগ প্রাইস আপনি গায়ে মূল্য লিখে রেখেছেন 100 টাকা, তার উপরে আপনি শো করছেন হচ্ছে 25% ডিসকাউন্ট দিয়ে আপনি 75 টাকা দেখাচ্ছেন, মনে করেন বাটা জুতার দোকান। ওকে, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা হলে আপনার ট্যাগ প্রাইসে লিখে রাখতে হবে হচ্ছে 100/75। এখন দেখেন আমার কিন্তু এখানে সেলিং প্রাইস আমি অলরেডি, এই যে সেলিং প্রাইস, এটা কিন্তু আমার সেলিং প্রাইস 60 টাকা বের করা ছিল। 60 টাকায় যদি আপনি বিক্রি করতে চান, কারণ 60 টাকায় বিক্রি করলে কিন্তু আমার এখানে হচ্ছে 25% প্রফিট হবে আর কি। ওকে ওকে, তাহলে দেখেন 60% যদি এখন আপনি হচ্ছে 25% প্রফিটে যদি 60 টাকায় সেল করতে চান, তো আপনার দাম হবে হচ্ছে 100 × 60 ডিভাইডেড বাই 75, এবং এটা ক্যান্সেল করলে হবে 80, যেটা অপশনে আছে। ওকে, এটা বাপেক্স আশাগত বছরের ম্যাথ, এটা একটু ঠান্ডা মাথায় দেখতে পারেন, এই টাইপের ম্যাথ আসতে পারে আর অন্য কিছু। 2 নম্বর ম্যাথটাতে চলে আসি। দেখেন এই ম্যাথটা খুবই ছোট সুন্দর একটা ম্যাথ, আপনি চাইলে 3 লাইনে করে ফেলতে পারবেন, কিন্তু মাথায় ঢুকতে টাইম লাগতে পারে। বাই সেলিং 60 অরেঞ্জেস অ্যাট টাকা 624, লস ইচ কস্ট প্রাইস অফ 8 অরেঞ্জেস, অর্থাৎ আপনি কিন্তু 60টা অরেঞ্জ 624 টাকা বিক্রি করছেন, এবং এতে আপনি যখন বিক্রি করছেন তখন লস ইচ, আপনার লস হচ্ছে, কি পরিমাণ লস হচ্ছে সেটা না বলে একটু ভিন্ন পেঁচায় বললো তারা, কস্ট প্রাইস অফ 8 অরেঞ্জেস, অর্থাৎ 8টা অরেঞ্জ বা কমলার দাম যে কেনা দাম ছিল সেটা আপনার লস হচ্ছে। প্রশ্ন হচ্ছে দ্য কস্ট প্রাইস অফ 1 অরেঞ্জ কত। তো আমি জানি না যে আমার কস্ট প্রাইস অফ 1 অরেঞ্জ কত, ধরলাম সি, লেট কস্ট প্রাইস অফ অরেঞ্জ ইজ ইকুয়াল টু সি। এখন দেখেন তো যে আপনি ব্যাপারটাকে এভাবে লিখতে পারেন কিনা যে আপনার টোটাল 60 অরেঞ্জ ক্রয় করেছেন 60 সি,
টাকায়, কারণ কস্ট প্রাইস আমি সি ধরলাম। তাহলে 60C, এটা হচ্ছে আপনার 60টা অরেঞ্জের কস্ট প্রাইস, এবং আপনি নিশ্চয়ই 60টা অরেঞ্জকে বিক্রি করছেন 60S টাকায়। এস ফর সেলিং প্রাইস, সি ফর কস্ট প্রাইস, এস ফর সেলিং প্রাইস। এর কারণে আপনার যেটা লস হচ্ছে সেটা হচ্ছে 8টা অরেঞ্জের কস্ট প্রাইস লস হচ্ছে। দেখেন আমরা জানি যে যখন লস হয় তখন আমরা কস্ট প্রাইস আগে রাখি, লস ইজ ইকুয়াল টু কস্ট প্রাইস আগে হবে, সেলিং প্রাইস পরে হবে, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখেন আমি আমার 60 একটার দাম ধরেছি কত, সি, তাহলে 60টা অরেঞ্জের কস্ট প্রাইস হচ্ছে 60C, সেটা মনে করলাম আমি বিক্রি করছি 60S সেলিং প্রাইসে, যার কারণে আমার লস হচ্ছে 8টা অরেঞ্জের বেস প্রাইস, কস্ট প্রাইস। এখন দেখেন এই যে 60C মাইনাস 60S যেটা রেখেছি সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে যে যেটা বিক্রি হয় 624 টাকা, তার মানে 60S টার ভ্যালু হচ্ছে 624, দ্যাট ইজ 8C। এখন এটাকে আপনি ডায়াগ্রামে পার করেন অঙ্ক সলভ, তার মানে আপনি 52C ইজ ইকুয়াল টু 624 লিখতে পারেন, এবং ফাইনালি সি ইজ ইকুয়াল টু আপনি পাবেন হচ্ছে 12, যেটা অ্যান্সারে আছে। অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল, খালি ইকুয়েশনটা ফর্ম করতে পারলে অঙ্কটা হয়ে যেত। পরের অঙ্কটাতে চলে যাই। দেখেন এ কাউ অ্যান্ড এ হর্স আর বট ফর, মোটামুটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকায় কেনা হয়েছে। The cow is sold at a profit 20% and the horse is sold at a loss 10%. If the overall gain is 4,000 টাকা, the cost price of cow এর cost price জিজ্ঞেস করা হয়েছে। এখন এই অঙ্কটা আসলে একটু ডেটাগুলো অনেক বড়। এরকম কিছু অঙ্কের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে এটা অনেক বড় অ্যামাউন্ট, আপনি চাইলে ছোট অ্যামাউন্ট করে নিতে পারেন। আমি উভয় পক্ষ এই যে এই সংখ্যা এবং এই সংখ্যাকে মনে মনে 1000 দ্বারা ভাগ দিয়ে নিলাম অঙ্কটা ছোট করার জন্য, যাতে আপনার ক্যালকুলেশন সহজ হয়। এটাকে 1000 দ্বারা ভাগ দিলে আপনার 1000 দ্বারা ভাগ দিলে আপনার কস্ট প্রাইস, যেটা যেহেতু হর্স এবং কাউয়ের বট ফর 2 লাখ টাকা, 1000 দ্বারা ভাগ দিয়ে আমি ছোট একটা ডেটা 200 টাকা ধরলাম, এবং 200 টাকার সাপেক্ষে তখন কিন্তু আপনার প্রফিট কিন্তু তখন মাত্র 4 টাকা হবে। ঠিক আছে, অঙ্কটা সহজ হয়ে যাবে, কারণ বাকিটুকু পার্সেন্টে আছে, পার্সেন্ট থাকলে ইনিশিয়াল প্রাইস ডাজন্ট ম্যাটার। তাহলে কস্ট প্রাইস ধরলাম একটা হর্স এবং একটা কাউয়ের জন্য, কস্ট প্রাইস ধরলাম আমি 200 টাকা, এটা আমার প্রফিট হয় 4 টাকা। জাস্ট আমি 1000 দিয়ে ভাগ দিয়ে অঙ্কটাকে একটু সহজ করলাম। এখন ধরেন আমার কাউয়ের কস্ট প্রাইস ছিল এক্স টাকা, তাহলে নিশ্চয়ই আমার হর্সের কস্ট প্রাইস হবে হচ্ছে 200 মাইনাস এক্স, কারণ আমার দুইজনের জন্য কস্ট প্রাইস 200 টাকা ছিল, দুইজনের জন্য এটা। তাহলে কস্ট প্রাইস অফ এটা কাউ হবে, কস্ট প্রাইস অফ এটা কাউ, একটু আগে লিখতে ভুলে গেছিলাম তাই সাইডে লিখলাম। আর এটা হচ্ছে হর্স। আচ্ছা, এখন দেখেন যে কাউ বিক্রি করা হয়েছে 20% প্রফিটে, আর হর্স বিক্রি করা হয়েছে 10% লসে। তাহলে যেটা এক্স, এটা কস্ট প্রাইস ছিল কাউয়ের, সেটা হচ্ছে 20% প্রফিটে যখন বিক্রি করলাম, তখন সেলিং প্রাইস অফ কাউ কিন্তু 1.2x হয়ে যাবে। এগুলো কিন্তু আগে বোঝানো হয়েছে কিভাবে হলো। এবং দেখেন সেম সেলিং প্রাইস অফ হর্স হয়ে যাবে কিন্তু হচ্ছে, আচ্ছা এটাকে একটু 10% যেহেতু কম হয়, আমি এভাবে আপনাদেরকে বোঝানোর জন্য লিখছি, 90 ডিভাইড বাই 100, 10% কম, এভাবেও লেখা যায় 200 মাইনাস এক্স, এভাবে লিখলাম। আমি কিন্তু চাইলে এটার পরিবর্তে 0.9x লিখতে পারতাম, অর্থাৎ আমি এই জিনিসটাকে 0.9 দিয়ে এভাবে লিখতে পারতাম, একই কথা। হ্যাঁ, কেন এভাবে লিখলাম সেটা আপনাদেরকে বলছি। এখন দেখেন আমি এটাকে যদি গুণ করে দেই তাহলে আপনি পাবেন হচ্ছে 180 মাইনাস হচ্ছে 0.9x, ওই সেম জিনিসই পাবেন। ঠিক আছে, দুইটা একটা লিখলেই হলো। এটা কিন্তু আমার তাহলে সেলিং প্রাইস হচ্ছে কাউ আর সেলিং প্রাইস হচ্ছে হর্স। এখন ওভারঅল কিন্তু গেইন হয়, গেইন মানে কি, প্রফিট। গেইন ইজ ইকুয়াল টু, মাথায় রাখতে হবে, গেইন ইজ ইকুয়াল টু প্রফিট, আর প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে, আমরা যদি গেইন বা প্রফিট হয় তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বাদ দিতে হবে। তাহলে দেখেন কাউয়ের সেলিং প্রাইস 1.2x যোগ হর্সের সেলিং প্রাইস হচ্ছে 180 মাইনাস 0.9x, এটা হচ্ছে দুইজনের একত্রে সেলিং প্রাইস। এবং সেখান থেকে যদি আপনি দুইজনের কেনা দাম বাদ দেন, কেনা দাম হচ্ছে, তাদের কেনা দাম ছিল একজনের জন্য এক্স, আচ্ছা এই এক্স বসাইতে হবে না, তাদের কেনা দাম ছিল সরাসরি 200 লিখাই আছে। ঠিক আছে, আমি একটা প্রথমে ধরে নিয়েছিলাম তাদের কস্ট প্রাইস 200, এখানে সরাসরি 200 বসান, এটা তাদের কস্ট প্রাইস। এখানে তাদের গেইন হয়েছে, কত গেইন হয়েছে, 4 টাকা গেইন হয়েছে। এখন আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন, এক্স এর ভ্যালু পাবেন হচ্ছে আপনার 80। কিন্তু দেখেন প্রথমে কিন্তু 80 তো অপশনে নাই, এবং আমি কিন্তু 1000 দ্বারা ভাগ করে রেখেছিলাম, তাহলে নিশ্চয়ই এটার সাথে 1000 গুণ দিতে হবে, কারণ আমি অঙ্ক সহজ করার জন্য 1000 দ্বারা ভাগ দিয়ে রেখেছিলাম। তাহলে এটাতে গুণ, আপনি যদি গুণ দেন তাহলে 80,000 পাবেন। পরের ম্যাথটা দেখেন, বিআইএম এর দেওয়া একটা ম্যাথ ছিল, ম্যাথ আইবিএম দিতে পারে, সেটা হচ্ছে
X sells an item to Y at a profit of 28% on his cost, and Y sells the same item to Z at a loss of 25% on his cost. If X sold the item to Z a taka two less than the item to X, then what is the cost of the item to X? এই জাতীয় ম্যাথ করলে যারা বিবি অফিসে 2022 দিয়েছেন তারা ভালো বলতে পারবেন যে পরীক্ষা হলে জাতীয় ম্যাথগুলো কিন্তু এত শর্ট টাইম যে ক্যালকুলেশন করা যায় না। তো যাই হোক একটু শর্টে দেখার চেষ্টা করি ম্যাথটা কেমন ছিল। এখন দেখেন যে X sells an item to Y at a profit of 8%, তার মানে আমি ধরে নিলাম যে X প্রথমে সেই জিনিসটা সে ক্রয় করে, কস্ট প্রাইস অফ X ধরে নিলাম, কস্ট প্রাইস অফ X সেটা হচ্ছে, আচ্ছা এই X বড় হাতের X, কস্ট প্রাইস অফ X কে এবার ছোট হাতের X করলাম, সেটা সে এই পরিমাণ X টাকায় সেটা সে ক্রয় করে। এখন খেয়াল করে দেখেন যে এই যে সেলিং প্রাইস অফ X, যেটা সেলিং প্রাইস অফ X, সেম জিনিসটা কিন্তু কস্ট প্রাইস অফ Y। প্রশ্নটা পড়ে দেখেন, X sells an item to Y টু এ প্রফিট এট এ প্রফিট হচ্ছে 28%, তার মানে Y কিনে নিচ্ছে, X সেল করছে, Y কিনে নিচ্ছে, তাহলে X এর সেলিং প্রাইস হচ্ছে Y এর কস্ট প্রাইস। তাহলে X এর সেলিং প্রাইস যেটা সেটা Y এর কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 28% প্রফিট, তার মানে 1.28x এভাবে লিখতে পারি। এটা কিভাবে লেখা যায় আগে বলেছি। আচ্ছা তাহলে দেখেন এখন Y কি করছে, জেড এর কাছে সেল করছে, জেড এর কাছে সেল করছে এবং সেটা সে লস করছে, 25% লস। 25% লস, এটার মিনিং আমি বলেছিলাম যে 75% কস্ট প্রাইস। 75% কে কিন্তু আমি চাইলে 3/4 লিখতে পারি, 3/4 লিখতে পারি, কাটাকাটি করলে 3/4 পাবেন। যাই হোক এই লাইনে আসবো। এখন দেখেন সেলিং প্রাইস অফ ওয়াই গেলাম, সেলিং প্রাইস অফ ওয়াই সে কিন্তু কি করছে, তার যে কেনা দাম ছিল 1.28x, এটার সে 25% লসে বিক্রি করছে, দ্যাট ইজ 3/4 লিখলাম। পাশে কিন্তু এটা ক্যালকুলেশন করে দেখালাম কিভাবে আসলো 3/4। এখন আপনি যদি সেলিং প্রাইস অফ ওয়াই এই জিনিসটা ক্যালকুলেট করেন, আচ্ছা ক্যালকুলেটর আগে আমরা ইকুয়েশনে বসাই ফেলি। এখানে বলা হচ্ছে যে সে যখন এটা জেড এর কাছে বিক্রি করে তখন কি হয়, টাকা টু লেস দেন দ্য আইটেম টু এক্স, ঠিক আছে, অর্থাৎ এক্স যে দামে কিনেছিল, মূল এক্স এর যে কস্ট প্রাইস তার থেকে 2 টাকা লেস, ঠিক আছে, তার থেকে 2 টাকা কম। তাহলে কি আমি এভাবে লিখতে পারি, আচ্ছা তার আগে এখানে ক্যালকুলেশন করে দেখাই, 128 কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে হতো হচ্ছে 64, 2 দিয়ে ভাগ দিলে হলো 32, তাহলে 0.32, ঠিক আছে, দশমিকেরটা মুখে মুখে করে ফেললাম। দশমিক ভুলে গেছিলাম, এটাকে ক্যালকুলেশন করার সময় প্রাথমিকভাবে আমি দশমিক ভুলে গেছিলাম। ভুলে যাওয়ার পরে আমি 128 ধরার পরে 2 দিয়ে ভাগ দিলাম, আবার 2 দিয়ে ভাগ দিলাম, 32 হয়। এবার দশমিকের কথা আমার মনে পড়ে গেল, তখন 0.32 লিখলাম। এভাবে অঙ্ক করতে পারেন পরীক্ষার হলে। দেখেন এই ক্ষেত্রে আপনি এখন পাবেন হচ্ছে 3 দ্বারা আবার গুণ করতে হবে কিন্তু, তাহলে 0.96x পাবেন। এটা কিন্তু সেলিং প্রাইস অফ ওয়াই। এখন প্রশ্ন মতে আমি বলছি এটিকিউ মানে অ্যাকর্ডিং কোশ্চেন, প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে 0.96x ইজ ইকুয়াল টু x মাইনাস 2। তাহলে আপনি এটাকে যদি এপার ওপার পার করেন, x ইজ ইকুয়াল টু x তো হবে না, 0.04x হবে প্রাথমিকভাবে, 0.04x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু পাবেন হচ্ছে 50, অপশনে আছে। ওকে, নেক্সট ম্যাথে চলে গেলাম। এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, এখানেও একটু মাথা কাটানোর ব্যাপার আছে। মিস্টার এক্স সেলস 12 আর্টিকেলস, তিনি 12টা আর্টিকেল বিক্রি করেন 80 টাকায় এবং গেইনিং 33.33%। দেখেন এই জাতীয় অঙ্ক যখন করবেন 33.33%, আমি চাইলে কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি যে 33.33%, আচ্ছা এটা তিনি গেইন করে, আচ্ছা গেইনটা পরে দেখাচ্ছি, কিভাবে লিখবো সেটা দেখাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এটাও লেখা যায় 33.33% কে চাইলে 100/3ও লেখা যায়। ওকে, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য আর্টিকেলস বট বাই হিম ফর টাকা 95, তিনি 95 টাকায় কয়টা আর্টিকেল কিনেছিলেন। এনিওয়ে তিনি কিন্তু যখন সেল করেন তখন কিন্তু গেইন করেন, মানে লাভ করেন। কতটুকু লাভ করেন, তিনি লাভ করেন হচ্ছে 33.33% বা 100/3%। তাহলে তার সেলিং প্রাইস অ্যাকচুয়ালি কত, তার সেলিং প্রাইস হচ্ছে 100% যোগ আরো 100/3%। এটাকে যদি আপনি লসাগু করেন, ক্যালকুলেশন করেন, আপনি পাবেন হচ্ছে 400/3%। এটা কিন্তু তার সেলিং প্রাইস। এখন দেখেন তিনি এটা কিন্তু প্রশ্নের প্রথম লাইনে বলা আছে মিস্টার এক্স সেলস 12 আর্টিকেল ফর টাকা 80, তার মানে তার এই যে সেলিং প্রাইস এটাই সেই 80 টাকা। তার মানে আমি বলতে পারি যে 400/3% ইজ ইকুয়াল টু 80 টাকা। অতএব 1% ইজ ইকুয়াল টু কত, 100% ইজ ইকুয়াল টু কত, 1% ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে আসবে হচ্ছে 80 ইন্টু 3 উপরে যাবে, 400 নিচে আসবে, আর 100% এর জন্য একটা জাস্ট 100 গুণ দেব, 100/400, যেটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 60 টাকা। তার মানে এটা টাকা, এটা যদি 80 টাকা হয় এটা হবে হচ্ছে 60 টাকা। ওকে, এখন দেখেন যে
এই যে 60 টাকা সেটা তার কি, এটা তার হচ্ছে কেনা দাম এখন। এবং কেনা দাম, এই কেনা দামে সে নিশ্চয়ই এই 12টা আর্টিকেলই কিনতো, 12টা আর্টিকেল সে কিনতো, 60 টাকায় সে 12টা আর্টিকেল কিনতো। তাহলে কি আমরা লিখতে পারি যে কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু 60। অতএব তিনি কস্ট প্রাইস অফ একটা আর্টিকেল কিনতেন নিশ্চয়ই 60 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 5 টাকা। অতএব 95 টাকায় তিনি 95 বাই 5 ইজ ইকুয়াল টু 19টা আর্টিকেল, 19 আর্টিকেল তিনি কিনতেন। এটাই অ্যান্সার, 19 আর্টিকেল। ওকে, নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক। দুইটা ম্যাথ দেওয়া আছে। এই জাতীয় ম্যাথ পরীক্ষার হলে যদি দেখেন ফার্স্টে টাচ করার দরকার নাই, এরকম ম্যাথ একটা দুটো থাকবেই। এই ম্যাথের জন্য আপনার মানে আটকাবে না আর কি, এই ম্যাথের জন্য অন্তত আপনার ফ্রিলি আটকাবে না কোথাও। পাইলে প্রথমত ইগনোর করবেন, পরবর্তীতে সময় পাইলে এগুলো ম্যাথ ব্যাক আসবে। এত বড় ম্যাথ পড়ে মাথা নষ্ট করবেন না, এই জন্য দিয়েছি যে এই জাতীয় ম্যাথ পড়ে যাতে মাথা নষ্ট না হয়। 2 নাম্বারটা করবেন, 3 নাম্বারটা করবেন, অ্যান্সার দেওয়া আছে মিলাবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি যে জিওমেট্রির মধ্যে আমরা অনেক দূরে আগাই গেছি, আরো যদিও 15-15টা ম্যাথ আছে, বাট একটু ফাস্ট আনার চেষ্টা করব। সার্কেলের সূত্রগুলো এখানে দিয়েছি। সার্কামফারেন্স মানে পরিধি, আর পেরিমিটার মানেও পরিধি। সার্কামফারেন্স হচ্ছে সার্কেলের জন্য প্রযোজ্য বা সেমি সার্কেলের জন্য প্রযোজ্য, আর সেটা যদি কোনো একটা পলিগন হয়, বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, তাহলে আপনি পেরিমিটার করবেন। সেমি সার্কেল সেম সূত্র, সেমি মানে হচ্ছে অর্ধেক, চিত্র দেখতে পাচ্ছেন, তাই সূত্রটা সার্কামফারেন্স হয়ে গেছে পাই আর, আর এরিয়া হয়ে গেছে পাই আর স্কোয়ার বাই 2। রম্বসের এরিয়ার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে বি ইন্টু এইচ। আচ্ছা বলে রাখি, এখানে এটা হচ্ছে এইচ, উচ্চতা। উচ্চতা আইদার দেওয়া থাকবে, না হয় বের করার ক্লু দেওয়া থাকবে। আর বি হচ্ছে এক একটা বেস। তো রম্বসের ক্ষেত্রে এভাবেও আপনি চাইলে ভূমি ইন্টু উচ্চতা, এভাবেও এরিয়া বের করতে পারেন, অথবা কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে কর্ণ D1, এটা হচ্ছে কর্ণ D2, তাহলে এটা D1, এটা D2, এভাবেও আপনি চাইলে তার ক্ষেত্রফল বের করতে পারেন, তার পেরিমিটার 4। স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি যে স্কোয়ারের ক্ষেত্রফল এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এই স্কোয়ার, এটা বলতে পারি। অথবা স্কোয়ারে যদি কর্ণ দেওয়া থাকে, দুইটাই সমান, এটাও ডি এটাও ডি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা হাফ ডি স্কোয়ার, রম্বসের মতো হাফ ডি স্কোয়ার বলতে পারি। আর ডায়াগোনাল কর্ণ স্কোয়ারের ক্ষেত্রে বের করতে বলে, যেটা হচ্ছে ডি রুট 2a। এগুলো দেখবেন। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এরিয়া দেখবেন, পেরিমিটার দেখবেন, ডায়াগোনাল দেখবেন। প্যারালেলোগ্রামের সূত্রগুলো দিয়েছি, এগুলো দেখবেন। যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্ট সূত্র সেগুলো দিয়েছি, একটু জটিল ম্যাথ এগুলোতে কম। ট্রাপিজয়েড সূত্র দিয়েছি। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নরমালি আমরা সূত্র জানি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই উচ্চতাটা এই চিত্রে দেওয়া নাই, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে। এভাবে দেওয়া থাকলে সেটা হবে আমার এরিয়া। রাইট ট্রায়াঙ্গেল, ইংলিশ টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট। রাইট ট্রায়াঙ্গেল মানে হচ্ছে আমরা যেটাকে সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া, হ্যাঁ, আমার যদি ভূমি এ হয়, উচ্চতা যদি বি হয়, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রেও প্রযোজ্য। পেরিমিটার এবিসি তিনটা যোগ করলাম। হাইপোটেনিউজ, হাইপোটেনিউজ হচ্ছে আমাদের অতিভুজ। হাইপোটেনিউজের মিনিং জানা লাগবে, এটা হচ্ছে কি অতিভুজ। হাইপোটেনিউজ হচ্ছে অতিভুজ। ওকে, এরপরে দেখেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা জানা লাগবে। ইকুইল্যাটারালকে অনেকে সমদ্বিবাহু মনে করতে পারেন পরীক্ষার হলে। সমদ্বিবাহু হলে সেটার ইংরেজি হবে আইসোস্কেলস। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমার এরিয়া হচ্ছে √3/4a স্কোয়ার, পেরিমিটার 3a। আইসোস্কেলের ক্ষেত্রে কিন্তু পেরিমিটার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে সমান সমান বাহু হচ্ছে এটা a, এটা a, আর ভূমি হচ্ছে b। দ্যাট ইজ ওয়াই a যোগ b মানে হচ্ছে 2a প্লাস b। আর এরিয়া সূত্রটা মুখস্থ রাখবেন। কোনো একটা রিটেনে এসেছিল, কোন একটা রিটেন মনে নাই, কোন একটা রিটেন এসেছিল আর কি এটা। আচ্ছা, এরপরে চলেন স্ক্যালেন। স্ক্যালেন মানে হচ্ছে আপনার বিষমবাহু ত্রিভুজ, এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা উপায় হচ্ছে আপনার এস বের করতে হবে। এস এর নিশ্চয়ই মনে আছে, এস ইজ ইকুয়াল টু তিন বাহুর যোগফল এ যোগ বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ অর্ধ পরিধি। এস ছিল তো অর্ধ পরিধি, এস বের করবেন এবং এই সূত্রে বসাবেন। এটা হচ্ছে মনে করেন এ, এটা বি, এটা সি, দৈর্ঘ্য আর কি। এটা বসাইলে আপনি স্ক্যালেন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবেন। এরকম ম্যাথ আসতে পারে। এখন এখানে আমি কিছু মজার মজার ম্যাথ দেওয়ার চেষ্টা করেছি, এই ম্যাথগুলো করে ফেলি। দেখেন, এক নম্বর বলা হচ্ছে ইফ দ্য আইসোস্কেলস ট্রায়াঙ্গেল ABC has two sides with length 3 centimeter and 9 centimeter, then what is the possible length of the third side? এটা এই ম্যাথটা কোনো কিছুই না, খালি একটা লজিক জানলেই হলো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এখন দেখেন, প্রশ্নেই কিন্তু বলা আছে আইসোস্কেলস মানে সমদ্বিবাহু, এবং একটা বাহু 3 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে অবশ্যই সমদ্বিবাহু মানে আরেকটা বাহু নিশ্চয়ই এই দুটার যে কোনো একটা সমান, আইদার 3 না হয় 9। যদি 3 হতো, 3 সেন্টিমিটার, তাহলে ধরেন একটা বাহু তো আগে থেকে 3 সেন্টিমিটার, আর একটা বাহু যদি 3 সেন্টিমিটার হতো, টোটাল যোগফল হতো কত, 6 সেন্টিমিটার। এখন দেখেন তো 6 সেন্টিমিটার কি তৃতীয় বাহু যেটা 9 সেন্টিমিটার তার থেকে বড় কিনা? এটা কি বড় 9 সেন্টিমিটার? না, কোনোভাবেই বড় না, নট
গ্রেটার দেন নট গ্রেটার দেন আর কি 9 সেন্টিমিটার, তাহলে এই তিনটা অ্যান্সার না, তাহলে অ্যান্সার হবে কি 9। 9 দিয়ে চেক করে দেখেন, 9 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 12। 12 অবশ্যই 9 এর থেকে বড়। আবার 9 সেন্টিমিটার যোগ 9 সেন্টিমিটার করেন, সেটা হবে 18, সেটাও কিনা 9 এর থেকেও বড়, অথবা সেটা 3 এর থেকেও বড়, যেদিক থেকে যাবেন সেদিক থেকে মিলবে। এটা এই অ্যাকচুয়ালি ম্যাথ না, এটা একটা লজিক জানা, তবে আসতে পারে। পরের ম্যাথটাতে চলে যাই, বলা হচ্ছে দ্য হাইট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড 2। এই ম্যাথটা পড়ার পরে যখন আপনার মাথায় ভাসবে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার মানে সমবাহু ত্রিভুজ, সূত্র তো জানেন √3/4 প্রশ্ন হচ্ছে যে এখানে তো সাইড 2 দেওয়াই আছে ভাই, কিন্তু আপনি যদি, এটা হচ্ছে কিসের সূত্র, এটা তো ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে ক্ষেত্রফল। আপনি যদি ডাইরেক্ট এখানে 2 সেন্টিমিটার ইনপুট দিয়ে দেন, আপনি কি পাবেন? আপনি ক্ষেত্রফলের ভ্যালু পাবেন। আপনার কাছে তো ক্ষেত্রফল চাই নাই, আপনার কাছে চেয়েছে হাইট। তো হাইট কই ভাই? এই সূত্রের মধ্যে তো জীবনে হাইট দেখলাম না। হাইট আছে, এই সূত্র থেকে বানাই ফেললে হাইট বানানো যাবে। কিভাবে দেখেন, আমি জোর করে হাফ লিখলাম, কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাদের জানা আছে। সেই হাফটা আমরা এখানে জোর করে লিখলাম। ওকে, জোর করে লিখার পরে দেখেন, আমরা একটু জোর করে একটা এ লিখলাম, একটা জোর করে এ লিখলাম। এখন দেখেন তো আর কি কি বাদ আছে লিখতে, আমরা আর কি কি লিখলে এইটা ইকুয়াল টু এটা হবে। হ্যাঁ, একটু মিলানোর চেষ্টা করেন। হাফ এ লিখে ফেলেছি, আরেকটা এ বাকি আছে, উপরে একটা √3 বাকি আছে, নিচে একটা 2 লিখেছি, মানে আরেকটা 2 লিখতে হবে, আর একটা এ বাকি আছে। এখন দেখেন তো এই অংশটুকুর সাথে এই অংশটুকু একটু কম্পেয়ার করেন, দেখেন সেম লাগে কিনা, সেম লাগে কিনা। অর্থাৎ এইটা যদি ভূমি হয়, এটা হবে উচ্চতা। এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এইটা, এই যে এখন যে উচ্চতা আঁকাইলাম, এই উচ্চতাটা হচ্ছে √3/2a। ঠিক আছে, তার মানে একটা আপনি এটা মুখস্থ করতে পারেন, আপনি চাইলে এটাকে সারা জীবনের মতন সমবাহু ত্রিভুজের উচ্চতা হিসেবে মনে রাখতে পারেন। তাহলে আমরা কি পাইলাম? হাইট অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু √3/2a। ওকে, তো √3/2a এটাকে যদি এখন ভ্যালু বসান, এখন আপনি চাইলে a এর ভ্যালু বসাতে পারেন, এটাকে কাটাকাটি করলে কত হবে? √3, অ্যান্সার দেওয়া আছে। ওকে, √3। পরের ম্যাটটাতে চলে আসি, দ্য রেডিয়াস অফ দ্য ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 5, 12 এন্ড 13। এই ম্যাটটার কোনো সমাধান বলতে আপনাদেরকে আমি কোনো প্রতিবেদন দেখাবো না, জাস্ট একটা সূত্র বলবো। এই ম্যাটটা আমি আমার নিজের লাইফে ফেস করেছি কোনো এক সময়, সেজন্য আপনাদের জন্য দিয়েছি। দেখেন, এখানে বলা হচ্ছে যে এই তিনটা সাইড দেখে বুঝতে পারছেন যে একটা 5, তার মানে এটা 5, এটা প্রবাবলি 12 এবং এটা প্রবাবলি 13। অবশ্যই 5, 12, 13 এই তিনটা দেখে বোঝা যায় এটা পিথাগোরাসের উপপাদ্য পড়ে। তো যাই হোক, এরকম একটা ত্রিভুজকে দেখালাম, বলা হচ্ছে যে এটা একটা ইনসার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল আছে। এখন এই ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে একটা 5, একটা 12, একটা হচ্ছে 13। এখন বলা হচ্ছে যে আমার যেই ভিতরে যেই সার্কেলটা আছে, ইন সার্কেল, সেটা রেডিয়াস কত, ব্যাসার্ধ কত। ব্যাসার্ধ মানে এই জায়গাটা কত, এটা কত, এটা কত, বা এটা কত, বা এটা কত, সবগুলো রেডিয়াস, রেডিয়াস বের করতে হবে। এই ক্ষেত্রে আপনি একটা সূত্র মনে রাখবেন, এটা প্রতিপাদন দেখাবো না, ঠিক আছে, এটা সূত্র মনে রাখবেন। আর ইজ ইকুয়াল টু এই ম্যাথ, এই যদি ইন সার্কেল অফ এ রাইট ট্রায়াঙ্গেল কখনো পান, ঠিক আছে, রাইট ট্রায়াঙ্গেল মানে কি, এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজের ভিতরে যদি আপনি কোনো একটা ইন সার্কেল পান, সেটার ব্যাসার্ধ সবসময় হবে a + b - c/2। এটা দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে। তো a + b - c/2 বসান। a এর ভ্যালু হচ্ছে ধরেন এখানে হচ্ছে a এর ভ্যালু কোনটা বসাবেন, ধরেন a মানে আমি খেয়াল ছাড়া হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা সরি, এটা হচ্ছে c হবে। হ্যাঁ, a হচ্ছে কত? 12, c হচ্ছে এটা, কারণ আমরা মনে পড়েছে a² + b² = c², এটা সূত্র ছিল আমাদের। তাহলে এখানে হচ্ছে a হচ্ছে 12, b বসান 5 - 13 বসান, ভাগ 2 বসান, তাহলে 17 - 13 / 2 পাবেন হচ্ছে 2, মনে আছে। ওকে, ম্যাথটাই চলে গেলাম। দেখেন, এগুলো ম্যাথ খুব দ্রুত আগাবো। এন্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনস্ক্রাইবড, এর মতনই ম্যাথ, বাট এবার কিন্তু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সে কিনা ইনস্ক্রাইবড ইন এ সার্কেল, একটা সার্কেলের ভিতরে। এই জাতীয় ম্যাথগুলো আবার প্রচুর আসে, জ্যামিতি থেকে আসলে এই জাতীয় ম্যাথগুলো বেশি আসে। একটা সার্কেলের ভিতরে একটা কি আছে? সমবাহু ত্রিভুজ আছে। ওকে, এটা আমি সার্কেলের পয়েন্ট ধরলাম, এবং হয়তো জানেন কিনা যে এই যে এটাকে যোগ করলাম। হ্যাঁ, এখানে এই পয়েন্ট থেকে আমার সমবাহু ত্রিভুজ কিন্তু 2:1, অর্থাৎ এই সার্কেল এবং সমবাহু ত্রিভুজের যেটা ভরকেন্দ্র, সেটা কিন্তু সেম পয়েন্ট, সেটা 2:1 রেশিওতে ছেদ করে। তো এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে আচ্ছা এইটুকু হচ্ছে 2, অর্থাৎ আমার এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তাহলে আমি পাই গেলাম কত? 2। এই অংশটুকু হচ্ছে আমার 1। আচ্ছা, এই অংশটুকু হচ্ছে আমার 1, এটুকু যোগ করেন, এটাও হবে হচ্ছে 2। তাহলে এটা 2, এটা 1। হ্যাঁ, এটা যদি এই অংশটুকু, এবার লাল কালি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে, এই অংশটুকু হলো আমার 2। এই অংশটুকু যদি 2 হয়, আমার এই অংশ হবে 2। ওকে, এই অংশটুকু হচ্ছে আমার 1। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আপনি যদি অ্যান্সার মানে এখানে অ্যাপ্লাই করেন,
এই যে নিচের একটা বাহু এটা কিন্তু √3 বের হবে। এটুক যদি √3 হয়, দেখেন এই পুরাটা কিন্তু আমার কত হবে, 2√3 হবে, কারণ 2 গুণ। তাহলে এটাই কিন্তু আমার সমবাহু ত্রিভুজের এক বাহু। এটাই কিন্তু আমার সমবাহু ত্রিভুজের এক বাহু ইকুয়াল এ। এখন সূত্র বসান, √3/4 a স্কয়ার। এখানে a এর ভ্যালু এখানে দেওয়া আছে, বসান, এই অঙ্কটা আর করে দেব। ওকে, পরের ম্যাথটা দেখেন, the areas of two equilateral triangles are in ratio 25:36. Their altitudes will be in the ratio কত হবে? এখন দেখেন, the length, আমি ধরে নিলাম যে যে দুইটা আমার কাছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, একটা লেংথ হচ্ছে a1 আর একটা ধরলাম লেংথ হচ্ছে a2। ওকে, এবং আরেকটা যেটা অ্যালটিটিউড, দ্যাট মিন্স হাইট, যেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেটার হাইট দুইটার, একটা ধরলাম হচ্ছে a1 আর একটা ধরলাম h2। আচ্ছা, এটা ধরে রাখলাম, এটা সাইডে থাকলো। এখন দেখেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সূত্র আমরা জানি √3/4 a স্কয়ার, এটা আমরা সূত্র জানি। এখন আমার প্রশ্নে বলা হচ্ছে যে দ্য এরিয়াস, অর্থাৎ এরিয়া, এরিয়া হচ্ছে বা ক্ষেত্র অফ টু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 25:36। এটাকে a1 ধরলাম যেহেতু রেশিও, আরেকটা ধরলাম এটা হচ্ছে a2। ওকে, এবং এই দুইটা রেশিও কত বলছে, সেটা হচ্ছে 25/36। এখানে অনেক কিছু কাটাকাটি হয়, পুরাপুরি কাটাকাটি যায়। এটাকে আপনি চাইলে a1/a2 হোল স্কোয়ার আকারে লিখতে পারেন, এপাশে চাইলে 25/36 আকারে লিখতে পারেন, এবং এখান থেকে আপনি a1/a2 ইজ ইকুয়াল টু লিখতে পারেন 5/6। একটু ডান পাশে চলে আসি, দেখেন সে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হোক আর যাই হোক, যদি আমি উচ্চতা জানা থাকে আমার, এটা হচ্ছে উচ্চতা h1, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা a, এটাও a, এটাও a, মাঝখানে একটা উচ্চতা জোর করে বসালাম h1 না h, এটা প্রাথমিকভাবে h। যদি আমার উচ্চতা জানা থাকে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমি জানি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, হাফ ইনটু ভূমি, যেহেতু ইকুইল্যাটারাল তাই ভূমি ধরলাম a, ইনটু হচ্ছে উচ্চতা, এটা ইনটু গুণ, হ্যাঁ, ইনটু হচ্ছে উচ্চতা, এটা কিন্তু তার ক্ষেত্রফল হতো। এখন দেখেন, যদি এই সেম সূত্রটা আমি এই সেম এই রেশিওটা যদি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতাম, তখন কি হতো? তখন কি আমরা বলতে পারতাম হাফ a1 ইনটু h1 ডিভাইডেড হাফ a2 ইনটু h2, এভাবেও তো বলা যেত, কারণ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা সূত্রটা খাটে। সেক্ষেত্রে দেখেন তো এদের রেশিও কি আগের মতোই 25/36 তো থাকতো, সূত্রটাই চেঞ্জ করলাম। সমবাহু ত্রিভুজের জন্য এই সূত্র খাটে, আবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র খাটে, সেটা সমবাহু ত্রিভুজ হলেও খাটে। এখন দেখেন এখানে হাফ হাফ কেটে ফেললাম, আর এখানে দেখেন a1/a2 এর ভ্যালু আমার কাছে আছে 5/6, তাহলে 5/6 ইন্টু h1/h2 বসালাম ইজ ইকুয়াল টু 25/36। দেখেন অঙ্ক হয়ে গেছে, h1/h2 ইজ ইকুয়াল টু, আপনি লিখতে পারেন হচ্ছে 25/36, এপাশে সেটা আসলে উল্টায় যাবে, 36/6/5 হবে আর কি, 6 হবে 5 হবে, সেই ওই 5/6 হলো। তাহলে 5/6 হচ্ছে আমার অ্যান্সার, কোশ্চেনে আছে। ওকে, এই অঙ্কটাও কিন্তু একটা সহজ সুন্দর ম্যাথ। আপনাদের জন্য আরো দুইটা আমি হোমওয়ার্ক রেখেছি, এই অঙ্কগুলো আপনারা বাসায় দেখবেন। আচ্ছা, ট্রেন এন্ড স্পিড অঙ্ক আমি সবার লাস্টে ধরবো, তার আগে আমি একটু শর্টকাটে কয়েকটা আপনাদেরকে অ্যালজেব্রা করাই দেবো। কয়েকটা অ্যালজেব্রা আপনাদের জন্য আমি রেখেছি। এই কয়টা অ্যালজেব্রার মানে অ্যাকচুয়ালি অ্যালজেব্রার কোনো সিলেবাস হয় না, অ্যালজেব্রা একটা বড় ফিল্ড, কিন্তু তারপরেও আমি 5টা মতো অ্যালজেব্রা আপনাদের জন্য রেখেছি, 2টা হোমওয়ার্ক রেখেছি, যেগুলো আপনাদের মনে হবে যে হ্যাঁ একটু এটা আগে না দেখলে হয়তো বা পারতাম না, এরকম কিছু ম্যাথ, স্পেশাল ম্যাথ বলতে পারেন, আপনাদের জন্য রেখেছি। এর থেকে আর একটা লাইন না তুলে শুরু করছি। দেখেন পরের লাইনটা এভাবে লেখা যায় কিনা, যে 4⁻x-3, এপাশে আমি লিখলাম 4 স্কোয়ার ইন্টু a⁻x-5 লেখা যায়। দ্যাট পরের লাইন আপনি লিখতে পারেন যে 4⁻x-3 ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইজ a⁻x-5। ভাবছেন যে ঝামেলাটা কোথায়, একটু দেখাচ্ছি ঝামেলাটা কোথায়। দেখেন পরের লাইনে আপনি লিখতে পারবেন 4⁻x-5 ইজ ইকুয়াল টু a⁻x-5। ম্যাথটি আপনারা যেটা করবেন, কোশ্চেনে চাওয়া হয়েছে হোয়াট ইজ ভ্যালু অফ এক্স, এই পর্যন্ত হয়তো বা না, যে আপনারা শর্টকাটে যেটা করবেন যে এখানে দেখবেন যে উপরে তো মিলে গেছে, উপরে তো মিলে গেছে a ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ, a ইজ ইকুয়াল টু 4 এটা ট্রু, বাট এখানে চাওয়া হয়েছে x এর ভ্যালু, এই 4 কিন্তু অপশনেও ছিল, কিন্তু এটা কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, এখানে কিন্তু অঙ্কটা ক্লোজ করা যাবে না। তাহলে কি করতে হবে, অঙ্কটা আমাকে আরেকটু করতে হবে। এই অঙ্কটা কি করলে এরপরে মেলানো যায়, দেখেন কি করলে এরপরে মেলানো যায়। আমি একটা কাজ করি, 4⁻x-5 ডিভাইডেড বাই a⁻x-5 একই দিকে নিয়ে আসলাম, তাহলে ডান পাশে কত থাকে, 1 থাকে। এবার দেখেন 4/a⁻x-5 লেখা যায় কিনা। আমরা জানি এটা, যে যদি কখনো x⁴a ডিভাইডেড বাই y⁴a থাকে, সেটাকে আমরা লিখতে পারি x/y⁴a, এভাবে লিখতে পারি। এই কাজটাই করলাম। আচ্ছা, এখন দেখেন এটা যেহেতু 1 আছে, আমি চাইলে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। পৃথিবী টু দি পাওয়ার যদি মানে পৃথিবী টু দি পাওয়ার যদি 0, সেটার ভ্যালু কিন্তু 1।
তাহলে পৃথিবী করার দরকার নাই, আপনি এ পাশে যেটা করবেন যে 4/a⁻0 করবেন, তাহলে সেটা ভ্যালু 1 হবে। তাহলে দেখেন এবার কিন্তু বেস বেস মিলে গেছে, তাহলে আপনি সূচক দুইটা সমান লিখতে পারেন, অর্থাৎ x-5 = 0, x = 5। এই ম্যাথটা করানোর উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় আপনি ভুলেও a এর ভ্যালু বাইর করেন না, এই জায়গার এই লাইনের পরে a এর ভ্যালু বাইর করেন না, ওটা কিন্তু অপশনে ছিল। পরের ম্যাথটা দেখাই, এটা একটা সুন্দর একটা ম্যাথ, 2 নম্বর ম্যাথ। এখানে এই লাইন দেখার পরে আপনারা যেটা ভাববেন যে এই অঙ্কটা হয়তো বা যোজন বিয়োজন বা কিছু একটা করে বের করতে হবে, কিভাবে কি করবো, এরকম হুট করে পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অঙ্কটা কঠিন কিছুই না, সিম্পল একটা ম্যাথ। তাও করে দিচ্ছি, 2a + b / a + 4b = 3। আর গুণন করবেন, 2a + b = 3a + হচ্ছে 12b। এখান থেকে আপনি পাবেন a = -11b পাবেন। এখন দেখেন এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক আপনি পেয়ে গেছেন, এখন এখানে সেটা বসান। আপনাকে এটার ভ্যালু বের করতে বলেছে, দেখেন এ এর ভ্যালু কত, -11b। তাহলে a + b / a + 2b, এটার জন্য লেখা যায় -11b + b /-11b + 2b। দেখেন অঙ্কটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু এইভাবে চিন্তা করতে পরীক্ষা হলে একটু কষ্ট হয়, অনেক সময় মাথায় আসে, তাই এই জন্য এই ম্যাথটা আমি দেখাই দিলাম এখানে। এটাকে যদি এখন আপনি অ্যান্সার করেন 10/9, এটাই। পরের ম্যাথটাতে চলে যায়। এই লগের ম্যাথটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দা টাফেস্ট লগের ম্যাথ, কারণ পরীক্ষার হলে এরকম ম্যাথ দেখার পরে অনেকেই দেখেই ছেড়ে দিতে পারেন যে এই লগের ম্যাথ কিভাবে অ্যান্সার করবো, দরকার নাই, রেখে দিই। তো এই জন্য আমি ম্যাথটা রেখেছি। এই পুরো ম্যাথ একটা একটা জাস্ট সূত্র দিয়ে অ্যান্সার হবে, সেটা হচ্ছে যে log ba যদি x হয়, তাহলে আপনারা জানেন a b⁴x। ওকে, লগের একটা ম্যাথ দিয়েছি, এই সূত্রটা সবাই জানা, জাস্ট এই সূত্রটা দিয়েই এই ম্যাথ করা যাবে। এই ম্যাথে ঘাবড়ানোর কিছু নাই। দেখেন আমি এই অঙ্কটা আপনাদের সুবিধার জন্য যেটা করব, যে এই অংশটুকুকে মনে করেন এই সূত্রে ফেলবো আমি, তাহলে log b, এই b এর জায়গায় মনে করেন log 7। এখানে যে a আছে, মনে করেন আমার ব্র্যাকেটের অংশটুকু হচ্ছে সেই a। ওকে, তাহলে আমি সূত্র কি লিখতে পারবো, a b⁴x। ওকে, তাহলে দেখেন আমার এখানে এই যে a এর ভ্যালু এটুকু হচ্ছে আমার a, এটুকু হলো আমার a এর কাজ করছে, আর 7 আমার এখানে আমার বি বি হচ্ছে আমার 7, এখানে হচ্ছে বি = 7 উপরে লিখে রাখলাম। এখন দেখেন এটার সাথে কম্পেয়ার করেন আর অঙ্কে অ্যান্সার বসান, হয়ে যাবে log 5, পরের লাইন লিখতে পারি হচ্ছে √ওভার হচ্ছে x + 5 +√x, এতটুকু লিখলাম দেখেন বি এর ভ্যালু কত ছিল, 7 বসালাম, টু দি পাওয়ার এর পাশে কত আছে, 0 আছে, তাই এটার উপরে 0 বসাবো। দেখেন অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেল, এক লাইনে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। তাহলে পরের লাইনে দিতে পারেন যে log 5, ব্র্যাকেটটা আবার দিলাম, x + 5 +√x হচ্ছে 1। এই সেম সূত্রটা একবার অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এখন দেখেন আবারও এই সূত্র প্রযোজ্য হয়। দ্বিতীয়বার যখন আপনি অ্যাপ্লাই করছেন, তখন দেখেন এতটুকু হচ্ছে আপনার a এর কাজ করছে এবার। ওকে, এই এতটুকু হচ্ছে আপনার, এটা 5, এটা আপনার b এর কাজ করছে, এই 5টা হলো আপনার b এর কাজ করছে। সেম আবার অ্যান্সার বসান, মানগুলা বসান আর কি। তাহলে হচ্ছে এবার আপনি পাবেন হচ্ছে √x + 5 +√x, অর্থাৎ a এর ভ্যালুটুকু লিখলাম b⁴x। b মানে হচ্ছে আমার 5 আর এ পাশে হচ্ছে আমার 1, বসান। দেখেন অঙ্ক কিন্তু সহজীকরণ হয়ে গেছে। তার মানে আমার দাঁড়ালো হচ্ছে যে x + 5 +√x হচ্ছে 5। বাকিটুকু অংশের জন্য আপনাকে স্কোয়ার করা লাগবে, এই জাতীয় সমাধান আপনারা করেছেন, তাই আর করে দিচ্ছি না, কারণ আমার এখনো ট্রেনের ম্যাথ বাকি আছে। ফাইনালি এই ম্যাথটা দেখেন, এটা একটা ফাংশন থেকে আপনাদের জন্য একটা ম্যাথ দিয়েছি, সুন্দর একটা ম্যাথ। ফাংশনের এই টাইপের ম্যাথ দেখলে ভাবতে পারেন কিভাবে সলভ করব। f(2i) = f(a) দেওয়া আছে, এন্ড ফাইন্ড f(6) এবং হচ্ছে f(6) = 11 দেওয়া আছে। তাহলে f(28) ভ্যালু কত? দেখেন এই f(28) টাকে এইভাবে ভেঙে ভেঙে ছোট করে নিয়ে আসতে হবে। কিরকম? যেহেতু দেওয়া আছে যে f(2i) = 2fa, এই লজিকটাকে খাটায়ে আমি f(48) যেটা, সেটা প্রাথমিকভাবে লিখতে পারি যে 2f(24) এভাবে লিখতে পারি। এটা লেখার পরে 2 × 2 of f(12) লিখতে পারি। তারপরে দেখেন 4, আচ্ছা 2 ভাবে আগে 2 × 2 ছিল, আবার 2 লিখলাম, ইনটু দেখেন f(6) লিখতে পারি। তারপরে দেখেন 2 × 2 × 2, আচ্ছা আর কি 2 × 2 × 2 আর করার দরকার নাই, তিনটা 2, f(6) এর ভ্যালু দেওয়া আছে, f(6) এর ভ্যালু 11 দেওয়া আছে, তার মানে এই তিনটা 2 গুণ করলে হবে 8, আর f(6) এর ভ্যালু দেওয়া ছিল 11, 8 × 11, দ্যাট ইজ 88। এই সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? এটা 88। এই সিম্পল ম্যাথটা পরীক্ষার হলে মাথা না কাজ করতে পারে। আপনাদের জন্য একটা হোমওয়ার্ক কি দিয়েছি, না এখানে হোমওয়ার্ক দিই, এখানে মানে শর্ট ম্যাথ করে দিয়েছি, না হোমওয়ার্ক দিয়েছি, সরি হোমওয়ার্ক আছে দুইটা, আর একটা ম্যাথ আপনাদের এখানে দিয়ে রেখেছি, এই ম্যাথটা দেখা দিচ্ছি।
না, এই ম্যাথটা হোমওয়ার্ক করে ফেলেন আপনারা, কারণ সময় চলে যাচ্ছে। এই ম্যাথটাও পারবেন আশা করি। আমি এবার আপনাদেরকে হচ্ছে বোট না, আজকে ট্রেনের ম্যাথ আছে। ট্রেনের ম্যাথে আমি নিয়ে যাচ্ছি। এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে বাপেক্সে আসছিল গত বছর। ম্যাথটা খুব সুন্দর একটা শর্ট ম্যাথ। এখানে দেখেন এ ট্রাভেল পি কিলোমিটার 40 মিনিটে গেছে এবং কমপ্লিটেড দ্য রিমেইনিং, অর্থাৎ সে টোটাল ডিস্টেন্স প্রথমে পি কিলোমিটার গেছে এবং পরে আরো সে 200 কিলোমিটার গেছে। এখানে পি অজানা 40 মিনিটে গেছে, এখানে 200 কিলোমিটার জানা কিন্তু সে সে কিউ মিনিটে গেছে, অর্থাৎ দুই জায়গাতেই একটা করে জানা একটা করে অজানা। এখন আচ্ছা, আপনাদেরকে এটা প্রশ্নটা পড়ানোর আগে এখানে আমার একটু দেখানো উচিত ছিল। ট্রেনের স্পিডের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনারা 9-10-এ দেখে আসছেন এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ সরণ ইজ ইকুয়াল টু বেগ ইনটু সময়, অথবা আপনি চাইলে থেকে ডি ইজ ইকুয়াল টু ভিটি বলতে পারেন, অর্থাৎ দূরত্ব ইজ ইকুয়াল টু দূরত্ব বা সরণ যেটাই বলেন, দূরত্ব ইজ ইকুয়াল টু বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভি মানে হচ্ছে ভেলোসিটি বা বেগ, টি হচ্ছে টাইম। এই সূত্রটা মনে রাখতেই হবে ট্রেন, বোট এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে এবং বা স্পিড রিলেটেড যে কোনো ম্যাথের ক্ষেত্রে। ওকে, তাহলে ডি ইজ ইকুয়াল টু ভিটি। আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে টাইম বাঁচানোর জন্য 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু, যদি কখনো মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চান আপনি সিম্পলি 5/18 দিয়ে গুণ করলেই পারেন। সাপোজ ধরেন কোথাও একটা দেওয়া আছে হলো যে 36 কিলোমিটার পার আওয়ার, এই জিনিসটা দেওয়া আছে পার আওয়ার। এটাকে কিভাবে আসে দেখাই, এটা 36 হবে। ঠিক আছে, 36 ইন্টু কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল টু 1000 মিটার। ঠিক আছে, তো আপনি উপরে 1000 মিটার দিতে পারেন আর নিচে দিতে পারেন হচ্ছে আপনি কিলোমিটার পার আওয়ার। আওয়ারের জন্য আপনি দিতে পারেন হচ্ছে 3600 সেকেন্ড। আওয়ার যখন সেকেন্ডে কনভার্ট করেন 3600। এখন দেখেন এগুলো যদি কাটাকাটি করেন, দুইটা জিরো কাটলাম, 5 দিয়ে কাটলে হবে 2, 5 দিয়ে না 2 দিয়ে কাটলে হবে 5, আর এখানে 2 দিয়ে কাটলে হবে 18। তার মানে দেখেন এই যে 36 ছিল সেটার সাথে কিন্তু 5/18 মিটার পার সেকেন্ড হলো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পরীক্ষার হলে বারবার না করে আপনি যেটা মনে রাখতে পারেন যে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। এখন সামনে যদি 36 থাকে 36টা গুণ দেবেন। ওকে, এবার পয়েন্টটা দেখেন, if two trains cross each other from the same side then the relative velocity will be the difference of their own velocity, অর্থাৎ দুইটা ট্রেন তারা যদি সেম সাইড থেকে নিজেদেরকে ক্রস করে, ধরেন একটা ট্রেন এও যাচ্ছে এদিক দিয়ে, একটা ট্রেন বি এও যাচ্ছে এদিক দিয়ে। ঠিক আছে, একজনের বেগ বেশি, ধরলাম বি এর বেগ বেশি, এ এর বেগ কম। তো এনিওয়ে তারা তো একটা না একটা সময় তাদেরকে ক্রস করে যাবে, কারণ তারা একই দিক থেকে যাচ্ছে এবং একটার বেগ বেশি। এই যে ক্রস করে যাবে সেক্ষেত্রে তাদের যে আপেক্ষিক ভেলোসিটি, ধরেন এই ক্ষেত্রে আমি ধরলাম যে এ এর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর বি আমি ধরলাম 7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাদের আপেক্ষিক যে বেগ সেটা হবে হচ্ছে তাদের অন্তর মানে পার্থক্য, ডিফারেন্স। অর্থাৎ তারা একই দিক থেকে যদি ক্রস করে তাদের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 7 মাইনাস 5 2 মিটার পার সেকেন্ড হবে। এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু তাদের রিলেটিভ ভেলোসিটি যদি তারা একই দিক থেকে ক্রস করে। ওকে, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ফিজিক্সের একটা কনসেপ্ট। পরের পয়েন্টটা দেখেন, যদি ট্রেন দুইটা অপোজিট সাইড থেকে আসে, অর্থাৎ মনে করেন এ যাচ্ছে এইদিকে আর বি যাচ্ছে হলো এইদিকে। ওকে, এটা হচ্ছে এ আর এটা হলো এ, এটা হলো বি। আগের মতনই ধরেন এটা 5 এটা হচ্ছে 7, তারা বিপরীত দিক থেকে যখন ক্রস করছে তখন সেটা কি হবে, যোগ হবে। 7 প্লাস 5 ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। এবং রিয়েল লাইফে একটু বসায় দেখেন, একই দিক থেকে যখন ক্রস করে সময় বেশি লাগবে, বিপরীত দিক থেকে যখন দুটো ট্রেন ক্রস করে তখন কিন্তু খুব অল্প সময় একজন আরেকজনকে ক্রস করে ফেলে, কারণ তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগ তখন বেশি থাকে। এই যে বেগটা বেশি, এই বেগে পরস্পরকে ক্রস করে 12 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরকে ক্রস করলে কিন্তু সময় বেশি কম লাগবে। আর 2 মিটার পার সেকেন্ড বেগে যখন একই দিক থেকে ক্রস করছে তখন কিন্তু দুইজনই আগাচ্ছে, একই দিকে আগাচ্ছে, তখন কিন্তু ক্রস করাটা একটু কঠিন হয়। দ্যাটস ওয়াই এটা কিন্তু বিয়োগ হয়ে যায়। নাম্বার পয়েন্টটা দেখেন, হোয়েন এ ট্রেন ক্রসেস এ ম্যান বা একটা পোল ইট ক্রসেস দ্য লেংথ অফ ইটসেলফ। যখন একটা ট্রেনকে দেখবেন কোনো একটা মানুষকে ক্রস করে কিংবা কোনো একটা পোলকে ক্রস করে, তখন একটা মানুষ বা একটা পোল যতটুকুই তার দৈর্ঘ্য হোক না কেন সেটা কিন্তু ওভারলুক করবেন, দেওয়াও থাকবে না আসলে, পরীক্ষার হলে দেওয়াও থাকবে না। কিন্তু দেখেন, হোয়েন এ ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম, একটা ট্রেন যখন কোনো একটা প্ল্যাটফর্ম ক্রস করে তখন সে কতটুকু দৈর্ঘ্য ক্রস করেছে সেটার জন্য আপনার ওই ট্রেন এবং ওই প্ল্যাটফর্ম দুইটার দৈর্ঘ্যই যোগ করতে হবে। তাহলে একটা ট্রেন যখন একটা ম্যান বা পোল ক্রস করে তখন সে তার নিজের দৈর্ঘ্য ক্রস করে শুধুমাত্র, কিন্তু ওই ট্রেনটাই যখন একটা প্ল্যাটফর্ম ক্রস করে তখন সে প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য দুইটা একসাথে ক্রস করে। নাম্বার দেখেন, হোয়েন x মিটার লং ট্রেন ক্রসেস এ পারসন সিটিং ইন অ্যানাদার ট্রেন অফ y মিটার ইন লেংথ ইট ক্রসেস অনলি x মিটার। এটা মানে দাঁড়াচ্ছে যে ধরেন একটা ট্রেন অন্য একটা ট্রেনে বসা একজন মানুষকে ক্রস করছে, ধরেন সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য y মিটার দেওয়া আছে, ডাজেন্ট ম্যাটার। একটা এখানে যেহেতু একবার পার্সন বলেছে দ্যাট ওয়াই এটা নাম্বার ফলো করবে। একটা পার্সনকে ক্রস করা মানে ট্রেনের দৈর্ঘ্য যাই হোক না কেন এই মানুষটা কিন্তু অন্য একটা ট্রেনে বসা, y মিটার দৈর্ঘ্যের ট্রেন, ডাজেন্ট ম্যাটার। x মিটার ট্রেন যখন এই পার্সনকে ক্রস করবে তখন সে তার নিজের দৈর্ঘ্য x মিটারই ক্রস করবে।
আচ্ছা, আরেকটা কথা লেখা আছে রিডিউসড বাই ভার্সেস রিডিউস টু। আমার আর 10 মিনিট লাগবে, যারা এখনো ক্লাসে আছেন তারা ধৈর্য সহকারে 10টা মিনিট হোল্ড করেন, 5টা ম্যাথ মাত্র বাকি, 10 মিনিটে হয়ে যাবে। রিডিউস বাই ভার্সেস রিডিউস টু। রিডিউস বাই মানে হচ্ছে ধরেন 10 10 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটি ছিল। এখন যদি এখান থেকে বলা হয় যে 2 মিটার পার সেকেন্ড আইদার রিডিউসড বাই অথবা রিডিউস টু, যদি রিডিউসড বাই বলা হয় তার মানে হচ্ছে এটা 2 কমেছে 8 বাকি আছে। যদি রিডিউসড বাই যদি বলে, বাই কথাটা যদি থাকে, প্রিপজিশনের একটা মারপ্যাচ আছে এই জাতীয় ম্যাথে। যদি রিডিউসড বাই বলে তাহলে মনে রাখবেন 2 কমেছে, বাকি আছে কত, 8 মিটার পার সেকেন্ড এখনো বহাল আছে। আর যদি রিডিউসড টু বলা থাকে তাহলে বুঝবেন সরাসরি 2 মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলা হয়েছে। অর্থাৎ যদি 2 থাকে তাহলে সেটা 2 মিটার পার সেকেন্ডেই চলাফেরা করছে। তাহলে রিডিউসড বাই ভার্সেস রিডিউস টু, এটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটা জানতে হবে। ঠিক আছে, এটা রিডিউসড বাই ভার্সেস রিডিউস টু এই অংশ থাকলো, এটাকে আমি লাল কালি দিয়ে ব্লক করে দিচ্ছি। এটা হচ্ছে আমার রিডিউস বাই ভার্সেস রিডিউস টু অংশ। এটা মাথায় রাখবেন, একটা প্রিপজিশনের কারণে কিন্তু বিশাল বড় একটা ম্যাথ ভুল হয়ে যেতে পারে। রিডিউস বাই মানে 2 কমবে, রিডিউস টু মানে হচ্ছে 2 এ কমে যাবে। ওকে, এবারে ম্যাথগুলোতে আসি। এটা বাপের আসছিল, আর জাস্ট 10 মিনিট দাঁড়ান, ম্যাথগুলো শেষ হয়ে যাবে। এ ট্রেন ট্রাভেল পি কিলোমিটার পার সেকেন্ড ইন 40 মিনিট, সরি পার সেকেন্ড না, কিলোমিটারস, এটা এস হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে একটা ট্রেন ট্রাভেল পি কিলোমিটার ইন 40 মিনিট, এবং সে আরো 200 মিটার গেছে, কিন্তু সেটা কিউ মিনিটে গেছে। হোয়াট ওয়াজ ইটস এভারেজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। এখানে আবার আগের গুলাতে কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু অ্যান্সার আবার যাচ্ছে কিলোমিটার পার আওয়ারে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষায়। এখন দেখেন সে টোটাল ডিস্টেন্স কত গেছে। টোটাল ডিস্টেন্স সে গেছে হলো, প্রথমে পি কিলোমিটার গেছে এবং পরে 200 কিলোমিটার গেছে। আচ্ছা, এবার দেখেন সে কত টাইম নিয়েছে। টোটাল টাইম দেখেন, সে প্রথমে 40 মিনিট নিয়েছে এবং পরে সে হচ্ছে কিউব পরিমাণ মিনিট নিয়েছে। এবং যেহেতু অ্যান্সার চাচ্ছে কিলোমিটার পার আওয়ার, আপনি যেটা করতে পারেন যে এটাকে আওয়ারে কনভার্ট করার জন্য 60 মিনিট দ্বারা ভাগ করে দিতে পারেন, তাহলে সেটা আওয়ার হয়ে যাবে। এখন দেখেন, একটা সূত্র মুখস্থ করতে বলেছিলাম যে এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু ভিটি অর্থাৎ এস বা ডি, আপনি চাইলে এটাকে ডিও বলতে পারেন, ডি ইজ ইকুয়াল টু ভিটি বা এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে এই সূত্র অনুসারে আমরা বলতে পারি যে ভি বা ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই টি। ঠিক আছে, ডি বাই টি। এখন দেখেন, আমার এখানে ডিও জানা, আমার এখানে টিও জানা, এবং আমার কাছে এভারেজ স্পিড যাচ্ছে। এভারেজ স্পিডটাই তো ভি বা ভেলোসিটি। তাহলে ডি কত, পি প্লাস 200, আর টি কত, 40 প্লাস কিউ ডিভাইডেড বাই 60। এখন এটাকে যদি আপনি পরে আরেকটা লাইন করেন, তাহলে 16 পি প্লাস 100 ডিভাইডেড বাই 40 প্লাস কিউ পাবেন। সিম্পল একটা ম্যাথ দিয়েছিল বাপেক্স গত বছর। পরের ম্যাথটা দেখেন, এটাও বাপেক্সে গত বছর আসা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে এই ম্যাথটা খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে ম্যাথটা। at a at 8 a.m. two trains started traveling towards each other from a station 300 কিলোমিটার apart। তার মানে সিনারিওটা ভাবেন, এই জাতীয় ম্যাথ হুট করে পড়েই ক্যালকুলেশন না করে একটা সিনারিও ভাবেন, সহজ হবে। তাহলে at 8 a.m. সকাল 8টার ঘটনা, টু ট্রেনস স্টার্টেড ট্রাভেলিং টুয়ার্ডস ইচ আদার। তারা নিজেদের দিকে যাত্রা শুরু করলো, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। এই দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। দে পাস্ট ইচ আদার at 12 noon। তার মানে তারা ধরেন দুপুর 12টার দিকে তারা নিজেদেরকে অতিক্রম করেছে। ধরলাম এই পয়েন্ট সেই পয়েন্ট, যখন তারা নিজেদেরকে অতিক্রম করেছে তখন দুপুর দুইটা মানে পিএম লিখতে পারে। তাহলে দুপুর 2টায় তারা নিজেদেরকে ক্রস করেছে। এবং দেখেন, তারা কিন্তু যাত্রা শুরু করেছিল 8 AM এ, এবং তারা কিন্তু নিজেদেরকে ক্রস করছে 12 নুনে। তার মানে এই ঘটনাটা কিন্তু এই দিক থেকেও সে 4 ঘন্টা আসবে, এই দিক থেকেও সে 4 ঘন্টা আসবে, বোথ আর সেম 4 আওয়ার। তার মানে বুঝতেই পারছেন যে এপার থেকে যে আসছে, ধরেন এটা এ, ধরেন এটা বি, নিশ্চয়ই বি এর স্পিড বেশি। বি এর স্পিড বেশি দেখেই 4 ঘন্টা পরে সে একটু বেশি পথ গেছে, এ এর স্পিড একটু কম, সে 4 ঘন্টা একটু কম পথ গেছে। ডাজেন্ট ম্যাটার, তারা কিন্তু এবার মিট করেছে। ঠিক আছে, স্পিড কম বেশি হলো, দুই দিক থেকে তারা পরস্পরকে মিট করেছে, একটা ফাস্ট একটা স্লো। এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে চাওয়া হয়েছে কি দেখেন, যে ইফ দ্য এভারেজ স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন ওয়াজ 9 কিলোমিটার মোর দেন দ্য স্লোয়ার ট্রেন। মনে করেন, আচ্ছা এটাকে আমি বি লিখলাম, এটাকে আমি এ লিখলাম, হ্যাঁ, ফাস্টার ট্রেনকে আমি এ ধরবো, এই জন্য ফাস্টার ট্রেন দেন স্লোয়ার দেন হোয়াট ইজ দ্য স্পিড অফ ফাস্টার ট্রেন, অর্থাৎ ফাস্টার ট্রেন এ এর স্পিড কত। এখন আমি ধরলাম যে আমার যেটা ফাস্টার ট্রেন অর্থাৎ ভি এ, সেটার এভারেজ স্পিড হচ্ছে এক্স। ওকে, তাহলে যেটা স্লো, ঠিক আছে, ভিবি এটা হচ্ছে স্লো ধরলাম, এটা নিশ্চয়ই x-9 হবে। ওকে, এবং দুইটাই কিন্তু কিলোমিটার পার আওয়ার ধরলাম, দুইটাই কিলোমিটার পার আওয়ার ধরলাম। এখন সেম আগের সূত্র, এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্র আমাদের জানা। এখন দেখেন, যখন এটা ফাস্টার ট্রেন তার জন্য প্রযোজ্য হবে, তখন সে কত দূরত্ব অতিক্রম করেছে। আমরা কিন্তু এখানে এই চিত্রটাতে আর যাই জানি না কেন, কে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা আমাদের জানা নাই, এই জিনিসটাও জানা। টোটাল দূরত্ব 300 জানি,
তারা 4 ঘন্টায় অতিক্রম করেছে জানি, তাদের বেগটা মোটামুটি ধরে নিয়েছি, কিন্তু দূরত্বকে কতটুকু অতিক্রম করেছে জানি না। ওকে, তাহলে আচ্ছা এখানে একটু ভুল করে এটা ভিএ লিখেছি, এটা হবে হচ্ছে আমি এখানে এই ফার্স্ট ট্রেন যেটা, ঠিক আছে, যেটা এ ট্রেন হচ্ছে আমার ফার্স্টার ট্রেন, তার ক্ষেত্রে তাহলে দেখেন সে 4 ঘন্টা যায় কত বেগে, এক্স বেগে, এখানে আমি এক্স ধরেছি, তাহলে এক্স বেগে সে 4 ঘন্টা এতটুকু যায়, নিশ্চয়ই এটা তার দূরত্ব। আর যেটা স্লো ট্রেন সেও কিন্তু 4 ঘন্টা যায় x-9 দূরত্ব, সরি x-9 বেগে সে 4 ঘন্টা যায়, তাহলে কতটুকু যায় দেখেন, এস এ এতটুকু যায়, এস বি এতটুকু যায়, কিন্তু দুইজন যতটুকু আসুক না কেন তারা কিন্তু এই পয়েন্টটাই মিট করে, তারা কিন্তু এই 12 am এই পয়েন্টটাই মিট করে, তাহলে নিশ্চয়ই তাদের এই দূরত্ব, তাদের এই দূরত্ব এবং এই দূরত্বের যোগফলই এই টোটাল 300টা হবে। তাহলে দেখেন এস এ যোগ এস বি ইজ ইকুয়াল টু 300, বা আপনি লিখতে পারেন 4x প্লাস 4x মাইনাস 36, একবারে গুণ করে দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে 300। এটা কিন্তু সলভ এক্স ইজ ইকুয়াল টু পাবেন 42। এই অঙ্কটাই ছিল অনেক সুন্দর একটা অঙ্ক, একটু মাথার মধ্যে কনসেপ্ট নিলে অনেক সুন্দর একটা অঙ্ক। আর 3টা ম্যাথ আছে এবং মোটামুটি সুন্দর সুন্দর ম্যাথ, 3টা না 2টা ম্যাথ আছে, আর হ্যাঁ আর 2টা ম্যাথ আছে, এই 2টা ম্যাথ হলেই শেষ, তারপরে 2টা হোমওয়ার্ক আছে, যেটা করবেন বাসায় করবেন। এটাও কিন্তু বাপেক্স এর গত পরের ম্যাথ দেখেন, the Joshim and Imran start walking from A to B and at 5 and 3 কিলোমিটার পার আওয়ার, তার মানে এই যে 5 and 3 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু তাদের ভেলোসিটি দেওয়া আছে, পার আওয়ার মানেই সেটা ভেলোসিটি রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। জসিম রিচেস বি অ্যান্ড স্টার্ট ব্যাক ফর এ। ওকে, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা একটা পয়েন্ট এ, ধরেন এটা একটা পয়েন্ট এ, এখান থেকে তারা বি নামক একটা পয়েন্টে যাচ্ছে, লাস্টে দেখেন দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি হচ্ছে 32 কিলোমিটার, এই যে দূরত্বটা এটা হচ্ছে 32 কিলোমিটার বলা আছে, এ আর বি এর মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 32 কিলোমিটার। এখন জসিম জসিম যে ওইদিকে রওনা দিল, তার স্পিডটা একটু বেশি, 5 কিলোমিটার পার আওয়ার, আর ইমরান যে আরো স্পিড ভালো বাট কম, 3 কিলোমিটার পার আওয়ার, দুইজন একই দিকে রওনা দিচ্ছে, দুইজন একই দিকে রওনা দিয়েছে। এখন রওনা দিতে দিতে যেটা হয়েছে, নিশ্চয়ই যার স্পিড বেশি সে এখানে পৌঁছায় যাবে, জসিম স্পিড বেশি, সে বেজে পৌঁছায় গেছে, পৌঁছায় যে সে করছে আবার এই এদিকে ব্যাক যাওয়া শুরু করেছে, এর দিকে ব্যাক যাওয়া শুরু করেছে, এবং ইমরান এতই স্লো যে সে এখনো জায়গা মতো পৌঁছাইতেই পারে নাই, বরং জসিম তার দিকে ব্যাক আসার কারণে এরকম একটা পয়েন্টে তাদের মধ্যে এগেইন মিট হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি এ ক্রস করছে, দেখ এই জসিম এদিকে যাওয়ার পরে আবার এতটুকু ক্রস করলো, এটা হচ্ছে জসিমের যাওয়ার রাস্তা, আর ইমরান হচ্ছে শুধুমাত্র এতটুকু এখানে গেল, তারপরে এই পয়েন্টটা তাদের মিট হলো। এই চিত্রটা আবার ভালো করে বুঝেন, জসিম রওনা দিয়ে তার স্পিড যেহেতু বেশি, সে ঘুরে আবার এর দিকে আসলো এতটুকু, আর ইমরান প্রথম থেকে যেহেতু স্লো, সে যাইতে যাইতে আবার জসিম ঘুরে আসছে, তাই এই পয়েন্টটাই ধরেন, এই পয়েন্টটার নাম দিলাম পি, পয়েন্টে তাদের মধ্যে মিট হলো। এটা হলো আমার অঙ্কের সিনারিও। এখন আমাকে বলা হচ্ছে যে হাউ ফার ফ্রম বি, মানে বি থেকে কতটুক এদিকে তাদের মধ্যে মিট হয়েছিল, এরকম একটা অঙ্ক। এখন দেখেন জসিম অলরেডি তো 32 কিলোমিটার চলে গেছে এবং তার স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে কতটুকু সময় গেছে, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আমরা জানি। তাহলে সে এখানে দেখেন কতটুকু সময় গেছে, আমরা যেহেতু জানি আমরা বের করে ফেলি, টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এস বাই বি। প্রথমে ধরি সে জসিম 32 কিলোমিটার, এ থেকে বি পয়েন্টে 32 কিলোমিটার এতটুকু জসিম গেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কত, 32 কিলোমিটার, আর ভি তার স্পিড দেওয়া 5 কিলোমিটার আওয়ার, এখানে দেখেন 6.4 আওয়ার পাবেন, অর্থাৎ 6.4 আওয়ারে কিন্তু জসিম এটা চলে গেছে। এখন জসিম যেহেতু 6.4 আওয়ারে বি পয়েন্টে পৌঁছাইলো, আমার দেখতে হবে যে এই 6.4 আওয়ারে ইমরান কতটুকু গেছিল। তাইলে দেখেন ইমরান ওই সময় কতটুকু যায়, এস, ইমরান কতটুকু যায় সেটা হবে কি এক্স বা হচ্ছে ডি, দ্যাট ইজ ভিটি। ইমরানের বেগ আমরা জানি 3 ইন্টু 6.4 আওয়ারে সে যায় টোটাল হচ্ছে 19.2 কিলোমিটার, অর্থাৎ যে সময়ে জসিম 32 কিলোমিটার চলে গেছে, সেম টাইমে ইমরান গেছে অনলি 19.2 কিলোমিটার। তাহলে ওই সময় দেখেন এতটুকু পথ বাকি, এই যে পথ, এই বাকিটুকু অংশে ইমরান যেমন বি এর দিকে যাবে, আবার জসিম বি থেকে এ এর দিকে যাবে, তাহলে বাকিটুক সময় বাকিটুক দৈর্ঘ্য, পথ দৈর্ঘ্য কতটুকু বাকি আছে দেখেন, পাথ রিমেইনিং বা রাস্তাটুকু বাকি আছে তাদের মিট হওয়ার জন্য, তখনও 32 মাইনাস 19.2 দ্যাট ইজ হচ্ছে 12.8, কি অ্যান্সার কি কিলোমিটারে আছে, হ্যাঁ কিলোমিটার, এই পরিমাণ পথ তখনও বাকি। এখন জসিম এইদিকে যাচ্ছে, ইমরান এইদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব এখনো বাকি হচ্ছে 12.8, তাদের কিন্তু স্পিড সেই আগের মতন 5 এবং 3 আছে। এখন দেখেন তারা কত সময় করে মিট করবে, তাহলে
আমরা ধরে নিলাম যে তারা এক্স ঘন্টা পরে মিট করবে, এটা ধরলাম জাস্ট লেট এক্স আওয়ার পরে তারা মিট করবে। তো এই এক্স আওয়ারে তারা টোটাল যাবে হচ্ছে এই পথটুকু তাদের গতিতে। তাহলে দেখেন যে জসিম এই সময় যাবে 5x পথ, কারণ তার ভেলোসিটি হচ্ছে 5 এবং তার সময় হলো এটা, ঠিক আছে। এবং আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, আবারও মিলান হয় কিনা, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি ধরে নিয়েছি, যোগ এই সময়ের মধ্যে ইমরান সে হচ্ছে 3x দূরত্ব যাবে, কারণ এক্স হচ্ছে সেম দুইজনের ক্ষেত্রে আওয়ার, 3 হচ্ছে তার বেগ, ইজিক্যাল টু দেখেন তারা এই সময় যে এস ইজিক্যাল টু ভিটির এস তারা দূরত্ব অতিক্রম করবে 12.8, ঠিক আছে। এখান থেকে এক্স এর ভ্যালু পাবেন আপনি হচ্ছে 1.6। এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু এস ইজিক্যাল টু ভিটি সূত্রটা লাগাইতে না পারলে অঙ্ক হবে না। লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ, বাকি সব আপনাদের করানো হয়ে গেছে, বাকিটা হোমওয়ার্ক। দেখেন, ট্রেন এ স্টার্টস ফ্রম রাজশাহী at 6 am and reaches ঢাকা at 4 pm, ঠিক আছে। এবং বি সেটা আবার স্টার্ট করে 7 am। এখানে একটা অঙ্কের ঝামেলা আছে, তারা যদি একই সময় স্টার্ট করতো অঙ্কটা একরকম হতো, কিন্তু তারা তো একই সময় স্টার্ট করে না, এ ছাড়ে সকাল 6টায়, বি উল্টা থেকে আসে সকাল 7টায়। এনিওয়ে, এ 6টায় ঢাকায় পৌঁছায় বিকাল 7টায়, এবং যেটা বি সেটা ঢাকা থেকে সকাল স্টার্ট ফ্রম ঢাকা সকাল 7টায় ঢাকা থেকে ছাড়ে, এবং রাজশাহীতে পৌঁছায় হচ্ছে সন্ধ্যা 7:30টায়। এখন বলা হচ্ছে তারা নিজেদেরকে কয়টায় ক্রস করবে। খুব সুন্দর একটা ম্যাথ। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমার দেখেন একটু টাইমটা বের করি। 6 am থেকে 4 pm মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে 10 আওয়ার, আর এখানে 7 am থেকে 7:30 pm এখানে মোটামুটি 12.5 আওয়ার, এইটুক টাইম তাদের লাগে এই পথটুক যাওয়ার জন্য। আমি ধরে নিলাম যে যেটা এ এর সময় লাগে এ হচ্ছে প্রথম ট্রেন, অর্থাৎ এই যে এ এর লাগে হচ্ছে তাহলে 10 আওয়ার, আর বি টি অফ বি মানে বি এর টাইম লাগে হচ্ছে 12.5 আওয়ার, ঠিক আছে। এই যেটা আমি ধরে নিলাম, আমার কিন্তু মধ্যবর্তী দূরত্ব কোথাও দেওয়া নাই, ঠিক আছে। আমাকে কিছু একটা ধরতে হবে। আপনি চাইলে মধ্যবর্তী দূরত্ব ডি ইজ ইকুয়াল টু আপনি 8 ধরতে পারেন চাইলে, বাট আমি ধরবো না। অঙ্কটা সহজ করার জন্য এই দুইয়ের একটা মোটামুটি এমন একটা সংখ্যা ধরবো যে 10 এবং 12.5 দুইটা দিয়ে ভাগ দেওয়া যায়, মানে নিজের সুবিধার্থে। তাই আমি এটাকে 125 ধরলাম, 125 কিলোমিটার ধরলাম দূরত্ব। এটা 125 ধরার সুবিধাটা আরো দেখতে পারবেন, এগুলো অঙ্ক প্র্যাকটিস করতে থাকলে একসময় আপনি নিজেও বুঝতে পারবেন যে কি ধরা লাগবে। তাহলে 125 ধরলাম, তাহলে লেট দ্য ডিস্টেন্স হচ্ছে 125। এখন প্রথম যেটা ট্রেন এ তার বেগ কত হবে, আমি তো ধরে নিয়েছি আমার দূরত্ব 125, ডি যেহেতু 125, তাহলে ভি ইকুয়াল টু আমরা 125/10 লিখতে পারি কিনা। আচ্ছা, আবারও বলি, এক্স ইজ ইকুয়াল টু ভিটি সূত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে সব জায়গায়। তাহলে 125/10, আমি কিন্তু প্রথম দূরত্ব যেহেতু ফিক্সড করে নিয়েছি 125, তাহলে প্রথম ট্রেনের গতিবেগ ছিল 12.5, এবং যেটা ভিবি সেটার ক্ষেত্রেও 125ই দূরত্ব, তার ক্ষেত্রে বেগও আমাদের জানা, ঠিক আছে। তার ক্ষেত্রে সরি সময়টা আমাদের জানা, সেক্ষেত্রে আমরা ব্রেকটা বের করে নিচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। দেখেন আমি কিন্তু দুই ক্ষেত্রেই তাদের ভেলোসিটি বের করে নিয়েছি, দুইটারই টাইম বের করে নিয়েছি, দূরত্বটা দুইটার ক্ষেত্রেই ধরে নিয়েছি, তাহলে আমার এত কিছু জানা হয়ে গেছে। এখন সমস্যাটা হলো যে দুইজন একই সাথে স্টার্ট করে নাই, এ স্টার্ট করেছে সকাল 6টায় এবং বি স্টার্ট করেছে হলো 7:30টায়। এই কারণে একটা কাজ করতে হবে আপনাকে, এই যে 1 ঘন্টা ট্রেন এ একা একা চললো, ওই 1 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করে ফেলেছে সেটাকে বাদ দিয়ে দেন, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। ধরেন সকাল আহ, যখন সকাল 7টা তখন কিন্তু ট্রেন এ যেহেতু তার গতিবেগ হচ্ছে 12.5, যেহেতু তার গতিবেগ এই যেখানে সরি গতিবেগ যেহেতু 12.5 মিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টাতে নিশ্চয়ই 12.5 মিটার অতিক্রম করে ফেলেছে। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা আমি 125 কিলোমিটার ধরেছিলাম সেটা তো 125 নাই। 1 ঘন্টায় 12.5 কিলোমিটার পার আওয়ারে এ চলার কারণে তার বর্তমান তার তার মধ্যবর্তী দূরত্ব 125 মাইনাস 12.5 ইজ ইকুয়াল টু 112.5, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব সকাল 7টায়। এখন দেখেন সকাল 7টায় কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব দাঁড়িয়েছে 112 কিলোমিটার, 112.5 কিলোমিটার। এখন বিও স্টার্ট হয়ে গেছে, এবার অঙ্কটা দেখেন খুব সহজ হবে। এখন তারা নিজেদেরকে কত সময়ের মধ্যে কভার করবে, সেম সূত্র, এস ইজ ইকুয়াল টু ভিটি, এবং আমরা জানি যে এখানে এস হচ্ছে এখানকার এই যে এস সেটা হবে 112.5, এবং যে কত সময়ের মধ্যে টি সেটা আমাকে বের করতে হবে, এবং ভি আপেক্ষিক বেগ একটু আগে শিখিয়েছিলাম, যদি পরস্পর অপোজিট ডিরেকশন দিয়ে আসে তাহলে আপেক্ষিক বেগ হবে যোগ হবে, তাহলে এখানে পরস্পর অপোজিট ডিরেকশনে, তাই ভি1 প্লাস ভি2 করতে হবে। তাহলে আমার এখানে বের করতে হবে যেহেতু টি ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এস বাই ভি, এস কে আপনি লিখতে পারেন হচ্ছে 112.5, এবং ভি হচ্ছে যে অপোজিট ডিরেকশন থেকে আসছে যোগ হবে 10 প্লাস হচ্ছে 12.5। এখন আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে 112.5 ডিভাইডেড বাই 22.5
ইজ ইকুয়াল টু আপনার অ্যান্সার হবে 5। এখন দেখেন এখানে যখন 5 আসবে আপনার টেন্ডেন্সি কাজ করবে, এখানে অপশনে 5 আছে হুট করে দাঁড়াই ফেলে, তখন অঙ্কটা বলবে ভাই এই 5 সেই 5 না, এই 5 হচ্ছে যে তাদের আরো 5 ঘন্টা লাগবে মিট করার জন্য, কিন্তু আপনি কাউন্ট করা শুরু করেছিলেন 7 AM থেকে, 7 AM এর পরে আপনার আরো 5 ঘন্টা লাগে, তাহলে তখন বাজে কয়টা? তখন বাজে হলো দুপুর 12টা। তাহলে অ্যান্সার হচ্ছে কি ভাই? দুপুর 12টা। এই হলো আমার এই চ্যাপ্টার। ট্রেন রিলেটেড আসলে আরো অনেক অঙ্ক করা যায়, অনেক অঙ্ক করা যায়, কিন্তু এত দেখানোর তো সুযোগ নাই, কারণ সিলেবাসটা আমাকে মাত্র সময় দেওয়া হয়েছে আপনার 4টা ক্লাস। 4টা ক্লাসের মধ্যে এতগুলো টপিক কিভাবে শেষ করবো আমি নিজেও জানি না। দ্যাটস ওয়াই আমি খুব সিলেক্টেড কিছু ম্যাথ আপনাদেরকে করাতে বাধ্য হলাম। আর আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা করে ম্যাথ হোমওয়ার্কে দিয়ে দিয়েছি, যেগুলো আমার নিজে করানোর ইচ্ছা ছিল, আর আরো কিছু ম্যাথ হয়তো বা তখন হোমওয়ার্কে দিতে পারতাম। এনিওয়ে, আজকের ক্লাস এই পর্যন্তই। যারা ধৈর্য সহকারে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা পিডিএফটা পরবর্তীতে পেয়ে যাবেন। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চিন আছে কি? আপনারা কি ম্যাথগুলো বুঝছেন? গতদিনের তুলনায় চেষ্টা করেছি একটু স্লো বোঝানোর, তারপরেও 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ক্লোজ করে দেওয়া যায়, যেহেতু কারো কোনো সে নাই, ক্লোজ করে দেওয়া যায়। লিটন ভাই, তাহলে ক্লোজ করে দিলাম।